সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজ নতুন বর্ষের ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজ শনিবার, নতুন বছরে আমরা বন্দি দুঃসময়ের 23তম পর্বে হাজির হয়েছি আমাদের দেশের এবং দেশের বাইরের গুণী শিল্পীদের নিয়ে। আমাদের সঙ্গেই আজকে অতিথি হিসেবে আছেন ভারতের বাচিক শিল্পী, কবি অশেষ দে, বাংলাদেশের বরণীয় আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন, আতিকুজ্জামান মির্জা এবং শিখা সেনগুপ্তা। অশেষ দে তার নিজের একটি সংগঠন আছে কলকাতায়, বাচিক চর্চা পুরোধা, তারই পুরোধা হিসেবে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার সঙ্গে প্রশিক্ষক হিসাবে তিনি বাংলা আবৃত্তি চর্চার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখেন। সঙ্গে আছে বাংলা সমৃদ্ধ অঙ্গন নামে যে একটি পত্রিকা আছে, সেই পত্রিকাটিও তিনি প্রকাশ করে থাকেন কলকাতার পশ্চিমবঙ্গের উত্তরপাড়া থেকে। আর কাজী মাহতাব সুমন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার নিজের যে একটি সংগঠন আবৃত্তি সংসদ কুমিল্লা, তার জন্মলগ্ন থেকেই দায়িত্ব পালন করে আসছেন এবং বর্তমানে তারই উপদেষ্টা হিসাবেও তিনি সম্পৃক্ত আছেন। এবং এই যে আবৃত্তি সংসদ কুমিল্লা, তার সঙ্গে টান ব্যস্ততার সঙ্গে সুমন তার দায়িত্ব পালন করে যান এবং বিশাল একটি ভূমিকা পালন করেন। তার সঙ্গে তার প্রচুর প্রচুর ছাত্রছাত্রী যেমন আছে, তেমনি অনেক নতুন তরুণ শিল্পী গড়ে তুলেছেন। এবং সুমন দেশের বাইরে, ভারতবর্ষের নানা জায়গায় এক নাকের অনুষ্ঠান করে যান। আজকে আমরা কৃতজ্ঞতা জানাই অশেষ থেকে যেমন পেয়েছি, তেমনি পেয়েছি কাজী মাহতাব সুমনকে, তাদের কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী আতিকুজ্জামান মির্জা এবং শিখা সেনগুপ্তা। তারা দীর্ঘকাল আবৃত্তির সঙ্গে আছেন, আবৃত্তি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং নতুন নতুন আবৃত্তি তৈরি করছেন। তাদেরকে আমি সাধুবাদ জানাই আজকের বন্দি দুঃসময়ের 23তম পর্বে। আমরা আজকে মুক্তিযুদ্ধের কবিতার আবৃত্তি শুনবো শিল্পীদের কণ্ঠে। আজ 2রা জানুয়ারি, কিন্তু কিছুদিন আগেই আমাদের মাঝে এসেছিল বিজয় উৎসব, বিজয়ের মাস। এই দুদিন আগেই আমরা পেরিয়েছি, কিন্তু তার রেশ আজও কাটেনি। যেমন 1971 সালে 9 মাস দীর্ঘকালের যে যুদ্ধ হয়েছিল, ঠিক তার পরপরই যখন 16 ডিসেম্বরের স্বাধীনতা অর্জন হয় এবং তার পরপরে যে রেশটি যেমন থেকে গেছিল দেশ গড়ার ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, ঠিক তেমনি ভাবেই আমাদেরও সেই রেশ থেকেই যায়। এবং এবারের ব্যাপারটি বোধহয় একটু ভিন্নতর, কারণ এই সময়ে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার জন্য সাম্প্রদায়িক গোষ্ঠী আবার নতুন করে পায়তারা করছেন। তারা মূর্তি এবং ভাস্কর্যের নামে তারা নানান রকম ফতোয়া জারি করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন। অথচ 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটি রাষ্ট্র আমরা পেয়েছিলাম, একটি পতাকা পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের স্বপ্ন কিন্তু ছিল ঠিক এইভাবে নয়। যে মুক্তিযোদ্ধা ভাইরা যারা আত্মাহুতি দিয়ে গেছেন, যে নারীদের, যে বোনদের, মাদের সম্ভ্রমহানি হয়েছিল, তাদের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক চেতনার, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সার্বজনীন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, যেখানে কোনো জাতিতে ধর্মে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষের ভেদাভেদ থাকবে না। কিন্তু আজও সেই প্রশ্ন আমাদের সামনে সম্মুখীন। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং তরুণ সমাজকে, তরুণ শক্তিকে এগিয়ে আসার জন্য বলবো যে এই কায়েমি স্বার্থবাদীদের, এই অপশক্তিদের এই পায়তারাকে যেন রুখে দাঁড়াতে পারা যায় এবং মানুষকে সঠিক চিন্তায়, সঠিক বুদ্ধিতে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ মানুষকে বিভ্রান্ত করাই তাদের কাজ। আমরা আবৃত্তিতে যাব মুক্তিযুদ্ধের কবিতা। আমাদের
প্রতিটি অর্জনে, আমাদের সমস্ত অর্জনে যেমন পথে লড়াইয়ের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে অর্জন করতে হয়েছে, আজও ঠিক তেমনি তাই। সেজন্য ক্ষণে ক্ষণে জ্বলে ওঠে, প্রতিধ্বনিত হয় মুক্তিযুদ্ধের কবিতা। আমরা আজকের অতিথিদের কণ্ঠে সেই কবিতার আবৃত্তিগুলি শুনব। আমরা একে একে শুভেচ্ছা বাণীটা নিয়ে নিই। প্রথমে যাচ্ছে অশেষ দে, ভারতের বাচিক শিল্পী অশেষ দে। অশেষ দা, বলো কেমন আছো? খুব ভালো আছি। নতুন বছর আমাদের এতদিনের যে শঙ্কা, আতঙ্ক, আশা করি সেই আতঙ্ক এবং শঙ্কা থেকে মুক্তি দেবে এবং নতুন দিন, নতুন ভোর, নতুন সকাল নিয়ে আসবে 2021। আমাদের জীবনে আনন্দ বয়ে আনবে। মানুষের মনে আর এই তিক্ততা, ভয়, বিতৃষ্ণা, ঘৃণা এবং যা যা অযাচিত ঘটেছে সেগুলো যেন আর না ফিরে আসে, আমরা সেই শুভকামনা করি। আর আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান বিষয়ে বলতে গিয়ে বলি যে এই যে বন্দি দুঃসময়, বেলায়েত আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং বাংলাদেশের বরেণ্য আবৃত্তিকার একজন। তিনি এমন একটি দিনে, এমন একটি অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্য আমি কৃতজ্ঞ। প্রথমেই আমার সাথে যারা রয়েছেন, আতিকুজ্জামান মির্জা, শিখা সেনগুপ্ত এবং কাজী মাহতুব সুমন, এনাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং সবচেয়ে বড় কথা, যারা রয়েছেন আজ আমার সাথে, সমস্ত শিল্পীরাই তারা যে কাজ করে চলেছেন উদীচী শিল্পী গোষ্ঠীর মাধ্যমে বা সুমন তার নিজস্ব গোষ্ঠীর মাধ্যমে, এই যে বাংলা ভাষার চর্চা করে চলেছেন, বাংলা ভাষাকে বাঁচানোর চেষ্টা করছেন, তার জন্য আমার কুর্নিশ এবং অভিবাদন এইরকম কাজ করার জন্য। এবং এই দুঃসময়ে দাঁড়িয়ে বেলায়েত যে কাজটি করে চলেছে অনেক দিন ধরে একনিষ্ঠভাবে এবং অত্যন্ত ভালোবাসার সঙ্গে, আমার যেটা মনে হয় সেইটার জন্য ওকে কৃতজ্ঞতা জানানোটাও বা ধন্যবাদ জানানোটাও শেষ কথা নয়। আমি মনে করি শুভকামনা জানানো, আরো আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য সাথে থাকার চেষ্টা বা প্রচেষ্টা জারি থাকুক। আর সকলে ভালো থাকুন। এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি হচ্ছে মুক্তিযুদ্ধের উপর অনুষ্ঠান। তো আমার একদম ছোটবেলার কিছু স্মৃতি আজকেই মনে হচ্ছিল যে কথাগুলো, আমি অসুবিধা তোমার কাছে আসবো। আমি আগে একে একে অতিথির কাছ থেকে একটু ঘুরে আসবো, তারপর তোমার কবিতা বলবো। এবারে আমি যেতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য পশ্চিমবঙ্গ। আমিও কৃতজ্ঞ। কাজী মাহতাব সুমন, কাজী মাহতাব সুমনের কাছে যাব আমরা। কাজী মাহতাব সুমন, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। সুমন, আজকের অনুষ্ঠানে তোমাকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমিও সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। একটা দুঃসময় আমরা অতিক্রম করছি। এই দুঃসময়টা পুরো 2020 সালটা আমরা এই দুঃসময় অতিক্রম করে গেছি। এখনো সেই দুঃসময় কাটেনি, সুসময়ে বলতে পারছি না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষের সংগ্রাম, মানুষের প্রচেষ্টা এবং মানুষের চেষ্টা, এই সবকিছুর মধ্য দিয়ে দুঃসময় থেকে মানুষকে সুসময়ের দিকে নিয়ে যাবে কেউ না কেউ। আমরা সম্মিলিত ভাবে আমাদের এই প্রচেষ্টাগুলো জয়ী হবে। 2021 সনে অবশ্যই আমরা এই কোভিড-19কে একদম পরাস্ত করে আমরা একটা মানে আবার আগের মতো একটা অবস্থানে ফিরে আসবো, এই প্রত্যাশা করছি। আজকে যারা যুক্ত আছেন, অশেষদা, আতিকুজ্জামান মির্জা, শিখা সেনগুপ্ত এবং শ্রদ্ধেয় বেলায়েত ভাই, সবাইকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য। তোমাকেও ধন্যবাদ জানাই এবং নববর্ষের শুভেচ্ছা জানাই, ইংরেজি নববর্ষের। শিখা সেনগুপ্তা, শিখা সেনগুপ্তা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আবৃত্তি শিল্পী। শিখা, শুনতে পাচ্ছ? শিখা মিউট আছো, তুমি মিউট আছো, আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ বলো। আমাদের সাথে যে দুজন শিল্পী আছেন আমাদের আমন্ত্রিত, আমাদের অশেষ দা, আসলে আমাদের আমন্ত্রিত বলাটা, অশেষ দার সাথে আরো অনেক
অনেকবারই কথা হয়েছে, দেখা হয়েছে। আমাদের মাহতাব ভাইকেও তো চিনি আমরা সবাই। আর আছেন হচ্ছে হ্যাঁ, আতিকুজ্জামান মির্জা, আছেন বেলায়েত হোসেন, দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী। আসলে আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে বন্দি দুঃসময় আমাদেরই অনুষ্ঠান। বন্দি দুঃসময় আমরা আসলে আমাদের চর্চাটা চালিয়ে যাই, আমরা শিল্প সাহিত্যের মধ্যে থাকতে চাই, আমাদের এই চর্চাটা যাতে বহাল থাকে এবং আমরা যাতে সবাই ভালো থাকতে পারি সেই আশাবাদ ব্যক্ত করেই আমরা আসলে এটা বন্দি দুঃসময়ে আমাদেরকে আমাদের পথ দেখাচ্ছে। তো আমি হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গা থেকে তোমাকে অনেক বন্দি ধন্যবাদ দুঃসময়। জানাই সেই জায়গায়। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ বেলায়েত ভাই, আমার মনে হয় একটু নেটওয়ার্ক হ্যাঁ, প্রবলেম হচ্ছে কি? একটু হচ্ছে হচ্ছে অসুবিধা নেই, হবে। এ নিয়েই তো আমাদের এই অনলাইনে হ্যাঁ, অনুষ্ঠান করে থাকি, আচ্ছা অসুবিধা আচ্ছা নেই, বলে যাও। আচ্ছা। আমাদের সাথে আজকে যারা আছেন আমাদের শিল্পী বন্ধুরা, আমি সবাইকে আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা বিজয়ের মাসে, যেটা গত মাসে আমাদের বিজয়ের মাস ছিল, তো আমাদের বিজয় তো আসলে অর্জিত হয়েছে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। আমাদের এই বিজয়টা অর্জিত হয়েছে। সত্যিকার অর্থে বিজয় তখনই অর্জিত হবে, আমাদের একটা বিজয় অর্জিত হয়েছে যখন নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের ব্যথা বেদনাগুলো আমরা লাঘব করতে পারবো। এখনো সে উদ্দেশ্যে লড়ে যাচ্ছি আমরা। তো আমি ছোট্ট একটি কবিতা দিয়ে শুরু করছি। কবিতাটা আমরা পরেই যাই, আমরা একটু পরিচয় পর্বটা সেরে আসি, তোর কাছে আবার আসবো। হ্যাঁ, শিখা। আমি একটু মিস হ্যাঁ, করেছি আগে এরপরেই একটু যাচ্ছে কথা। আতিকুজ্জামান মির্জা। হ্যাঁ, আতিকুজ্জামান মির্জা আমাদের, হ্যাঁ হ্যাঁ, উদীচী আবৃত্তি বিভাগের দীর্ঘকালেরই আমাদের শিল্পী। আতিক, তোমাকে শুভেচ্ছা জানাই বন্দি দুঃসময়ের 23তম পর্বে। ধন্যবাদ বেলায়েত ভাই। আপনার এই বহুল প্রচারিত বন্দি সময়ের বন্দি দুঃসময় অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য, এটা আমার জন্য খুবই উৎসাহ ব্যঞ্জক এবং প্রেরণার বিষয়। যখন আপনার সঙ্গে প্রিয় আবৃত্তিকার অশেষ দে, কাজী মাহতাব সুমন ভাই, শিখা সেনগুপ্ত সঙ্গে একসঙ্গে এই অন্তর্জালে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মুক্তিযুদ্ধের মতো একটি বড় সংকট যুদ্ধের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে উত্তরণের অভিজ্ঞতা রয়েছে। তো সমস্ত বিশ্বের সঙ্গে আমাদের এই দুঃসময়ের যে সংকট, আমরা যে ভাইরাসের যে সংকট এবং আমাদের সমাজে, রাজনীতিতে আমরা যে প্রতিক্রিয়াশীল শক্তির সংকট দেখছি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই আমাদেরকে এই সংকটগুলো থেকে উত্তরণের শক্তি যোগাবে। ধন্যবাদ বেলায়েত ভাই। নিশ্চয় নিশ্চয়, অনেক ধন্যবাদ। সত্যিকার অর্থেই আমাদের প্রাকৃতিক দুর্যোগে আমরা যেমন মোকাবেলা করছি সর্বসময়, প্রতিনিয়ত, এবং সুদীর্ঘকালই আমরা, প্রায় বছর পেরোতে চললো, কিন্তু আমাদের সেই যুদ্ধ চলছেই। তো প্রকৃতি, সেও বোধহয় সহনশীল, কিন্তু মানুষের সৃষ্ট যে সংশয়, যে অন্তরায়, সেটা পেরোনো আমাদের যতই দুঃসাধ্য হোক না কেন পেরোতেই হবে। সেজন্যই আমরা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধে, এবং এখনো পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি, সাম্যবাদের আন্দোলন করে যাচ্ছি, মানুষে মানুষে মহামিলনের বাসযোগ্য পৃথিবীর জন্য আমরা যুদ্ধ করে যাচ্ছি। সেই সংগ্রাম থাকবেই। আর এখন যে ব্যাপারটি এসছে, যেটা আমাদের এই অতিথিদের সবার কথার মধ্য দিয়ে সেটাই, যে এই যে সাম্প্রদায়িক শক্তি, অপশক্তিকে রোখার সমস্ত দায়িত্ব এখন আমাদের এই বাংলাদেশের প্রতিটি মানুষের। শুধু বাংলাদেশ নয়, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের যে ভারতের, যে ভারতকে আমরা নিদর্শন হিসাবে দেখতাম, তাদের রাষ্ট্রের যে নির্বাচনগুলো যখন আমাদের কাছে সহনশীল নির্বাচন এবং সুন্দরভাবে সুচারুভাবে হতো, এবং মানুষে মানুষে ভেদাভেদহীন যেই একটা ছবি আমাদের মধ্যে কিছু ছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গের, সেখানেও সেই ছবল এসছে। সেজন্য আমরা খুব সন্দেহান আছি কবে তার উচ্চবে সেই তার একই রকম যুদ্ধে আছে। ঠিক তেমনি ভাবে দেশের নানা প্রান্তে বর্ণের বৈষম্য, জাতির বৈষম্য, মানুষে মানুষে উঁচু নিচুর বৈষম্য, এগুলো সব সৃষ্ট মানুষের সৃষ্ট, এটা প্রকৃতি নয়। কিন্তু এই প্রকৃতি থেকে যে শিক্ষা নেবার কথা আমাদের, যখন তখনও ঠিক
এই বিষয়গুলি আবার যখন সামনে আসে, যেখানে প্রতিনিয়ত মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, গুনতে হচ্ছে এবং সে কি আকার ধারণ করছে, তারপরও এই কায়েমি স্বার্থবাদীর হীন চক্রান্ত থেমে নেই। সেই যুদ্ধে আমরা জয়ী হবই, মানুষের বাসযোগ্য বাংলাদেশ হবেই। আজকে আমরা মুক্তিযুদ্ধের আবৃত্তি শুনবো, কবিতার আবৃত্তি শুনবো শিল্পীদের কণ্ঠে। আমি প্রথমেই যেতে চাচ্ছি, শিখা যে কবিতাটি আবৃত্তি করতে চেয়েছিলে, শিখা তুমি ছোট্ট সেই কবিতাটি দিয়ে শুরু করো তোমার আবৃত্তি। তার আগে শিখা, আমি তার আগে বোধহয় কিছু বন্ধুর কাছে যাই যারা আমাদের বন্দী দুঃসময়ের নিয়মিত দর্শক, তারা এই শুরু থেকেই বেশ আমাদের সঙ্গে আছেন। তা চন্দ্র তাপস আছেন, সোমনাথ দা, আমার সোমনাথ দা অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের, ভারত থেকে আছেন। সোমনাথ দার প্রতিনিয়তই থাকেন। শুভ সন্ধ্যা বেলায়েত ভাই। সোমনাথ দা, আপনাকে অভিনন্দন জানাই এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। কৌস্তব ব্যানার্জি আছেন দুই বাংলার সম্প্রীতি দীর্ঘজীবী হোক, জয় বাংলা, পশ্চিমবঙ্গ থেকে। কৌস্তব দাও দীর্ঘকাল আমাদের সঙ্গে আছেন প্রতিনিয়ত। আছেন জাহিদ মুস্তাফা, আমাদের কবি, তিনিও এক সময় অতিথি হয়েছিলেন, তার কবিতার আবৃত্তি আমরা করতে পেরেছিলাম, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি সময় দিয়েছিলেন এই বন্দী দুঃসময়ের কোন একটি পর্বে। জাহিদ ভাই বলছেন, সুন্দর ও শুভ এই প্রচেষ্টার জন্য উদ্যোক্তা বেলায়েত ভাই সহ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই। শাহিদা খাতুন, শুভেচ্ছা সবাইকে। শাহিদা উদিচিরি আবৃত্তি শিল্পী। তবরক ভাই আছেন, সুন্দর আয়োজনে শরিক, অবশ্যই আপনাকে শ্রদ্ধা জানাই। আতিকুল তপন, শেরিন হাসান এবং আরো অনেকে আছেন। কৌস্তব ব্যানার্জি, সকলের কথা বললেই ভালোই শুনতে পাচ্ছি। রুমা সরকার আছেন, রুমাদি আছেন, রুমা সরকার আছে গ্যান্ডারিয়া থেকে, জাহাঙ্গীর হোসেন আছেন এবং অনেকেই আছেন আমাদের আজকে অনুষ্ঠানে। আমরা ফিরে যাই অনুষ্ঠানে, আবার আসবো ঘুরে ফিরে। শিখা সেনগুপ্তা, শিখা বলো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমাদেরকে দেখছেন, আজকে আমাদেরকে শুনছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমাদের কামাল লোহানী, যিনি আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমরা সবাই চিনি, কামাল লোহানী সদ্য প্রয়াত হয়েছেন কিছুদিন আগে, তার লেখা একটি কবিতা দিয়ে শুরু করছি। এই দেশ এই জনগণ। আসলে কি দেশ দেখতে চেয়েছিলেন যারা স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ করেছেন, আত্মদান করেছেন, তাদের কি ধরনের দেশ তারা দেখতে চেয়েছেন? আসলে এই দেশ এই জনগণ আমার অস্তিত্বের সগর্ব পরিচয়। এই পৃথিবীর সকল শোষিত মানুষ আমার বন্ধু, সংগ্রামের সাথী। ওদেরই জন্য আমি সাহসী লড়াইয়ের ময়দানে। আমি তো লড়েছিলাম ৭১, মেলেনি প্রত্যাশিত জবাব। কেবল ভূখণ্ড আর পতাকার গান আমাদের দিয়েছে সার্বভৌমত্ব। মানুষের জয়গান গাইতে পারিনি আজও। বধ্যভূমিতে পূর্বপুরুষ কিংবা সংগ্রামী সাথীর গলিত লাশ, নদীর বহমান জলধারায় লাল লোহিতের তপ্ত স্রোত, রক্তাক্ত মানচিত্র এঁকে দিয়েছে পলিমাটির বুকে। এই তো আমার স্বদেশ, জননী, জন্মভূমি, প্রিয়তম বাংলাদেশ। খুব খুব চমৎকার শোনালে তুমি। এই হচ্ছে বাংলাদেশ এবং এই বিষয়গুলো, এই অন্তরায়গুলো নিয়েই তো আমাদের স্বদেশ, আমাদের যাত্রা। কামাল লোহানী কাকু বলে ডাকতাম তাকে আমরা, কিন্তু তাকে আমরা আমাদের উদীচীর অন্যতম সভাপতি, উদীচীর সভাপতি হিসেবে পেয়েছিলাম, সাবেক সভাপতি হিসেবে ছিলেন, কিন্তু তারপরেও আমৃত্যু তাকে আমরা পেয়েছিলাম আমাদের সমস্ত কর্মকাণ্ডে, কাজে। তার সেই অঙ্গুলি নির্দেশে চলতো উদীচীর অনেক কাজ, অনেক পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম। তিনি শুধুমাত্র উদীচীর গণ্ডিতেই সীমাবদ্ধ ছিলেন তা নয়, আমাদের দেশের সাংবাদিকতায়, আমাদের দেশের নানা আন্দোলনে তিনি একজন পুরোধা ব্যক্তি ছিলেন। এই করোনাকালে তাকে হারাতে হয়েছে। এই দুঃসময়ে আমরা যে কতজনকে হারিয়েছি সারা পৃথিবীতে, তার কি হিসেব আছে? তারপরও এখনো চলছে সেই সময়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাই আমরা যাদের হারিয়েছি। আমি এবার যেতে চাই কাজী মাহতাব সুমনের কাছে। সুমন, তুমি প্রথমে কি কবিতা শোনাবে বলো? আমি বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধের কবিতা এবং মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল
যে বাংলাদেশ বা বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র, ভাষাভিত্তিক, আমাদের ভাষার অহংকারী, সবকিছু নিয়ে এই বাংলার যে সৌন্দর্য, তো এই সবকিছু মিলে একটু স্বদেশ বন্দনা করি প্রথম। আমি নিশ্চয়ই। আমি হ্যাঁ। জীবনানন্দ, আমাদের কাজী নজরুল এবং মাইকেল মধুসূদন দত্ত মিলিয়ে আমি একটা স্বদেশ বন্দনা করি, সবই বাংলাদেশকে নিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর, করুণ। সেখানে সবুজ ডাঙা ভরে আছে, মধুকুপি ঘাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে। সেখানে বরুণ, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। সেইখানে শঙ্খচি পানির বনের মতো হাওয়ায় চঞ্চল। সেখানে লক্ষ্মী প্যাঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খ মালা নাম তার। এ বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না। বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। এই পৃথিবীতে এক স্থান আছে, নাম রেখেছি বাংলাদেশ। নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু। নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু। শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে উড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু। গ্রীষ্মে নাচে বামা, কাল বৈশাখী ঝড়ে সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধু। নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফিরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়। শীতের অলস বেলা, পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূ। নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে এসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু। রেখো মা দাসের এমনে, এ মিনতি করি পদে। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোক নদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত্তারে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে।
কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে, সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে, কোন গুণ আছে, চাচিব যে তব কাছে, কেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্ম দে। তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বড়, দেহদাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে, মানসে মানসে মা যথা ফলে, মধুময় তামরস, কি বসন্ত কি শারদে, রেখো মা দাসের মনে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুমন। সুমন, তুমি যে এই যে গ্রন্থনা যে বিভিন্ন অংশ থেকে নিয়ে এবং এই যে প্রকৃতি বন্দনা প্রথমেই শুরু করলে এবং সেখানে জীবনানন্দ দাশের কবিতার মধ্য দিয়ে গোটা বাংলাদেশে বিধৃত হয়ে থাকে সেই আষাঢ়া, সেই লক্ষ্মী পেঁচার ধানের গন্ধের মতো এই যে ব্যবহার, সে বোধহয় জীবনানন্দ দাশেরই আসে এবং বাংলাকে এত চমৎকার ভাবে অপরূপ সাজে আমাদের কাছে নিয়ে আসেন যেন প্রকৃতি সমৃদ্ধ করে। তার সঙ্গে এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এবং এই যে প্রকৃতির বন্দনা, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এবং সেই প্রকৃতি, এত সুন্দর প্রকৃতির মধ্যে যেখানে বসবাস মানুষের, সেই প্রকৃতিকে আমরা, হ্যাঁ বলতেই হয়, অনেক রকম না বুঝে বুঝে অনেক রকম অত্যাচার করেছি। প্রকৃতি তো নির্বাক, কিন্তু তার অনুভূতি নিশ্চয়ই আছেন। সেই কারণেই আমাদের এখন এই করোনা কালে অনেক কিছু বোঝবার আছে, অনেক কিছু খেয়াল করার আছে, কিন্তু সেই অবস্থার মধ্যে থেকেও যেই কথাটি বারবার আমাদের কণ্ঠে উচ্চারিত হয়েছে, যে এই যে অবস্থার মধ্যেও ধর্ম বর্ণের কারণে ভেদাভেদ যে নিয়ে আসছে মানুষে মানুষে, এ বড় যন্ত্রণার। একে এই যে আজকের যে মুক্তিযুদ্ধের কবিতার আবৃত্তি, নিছক আবৃত্তির জন্য নয়, এই প্রকৃতি বন্দনার মধ্য থেকে এই মানুষকে সমৃদ্ধ করতে চাই, মানুষকে ভালোবাসাবাসীর মধ্যে থাকতে চাই, এই গ্রন্থিত করতে চাই। এবং সেই কারণেই আমাদের যেটুকু প্রতিবাদ, সেটুকু অপশক্তির বিরুদ্ধে, সুন্দর পৃথিবীর জন্য। অশেষ দা, বলো তুমি কি শোনাবে? অশেষ দা, তোমাকে একটি কথা বলি আমি, যে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ থেকে তুমি যুক্ত হয়েছ এবং সেখানে আমাদের এই মুক্তিযুদ্ধের কবিতার আবৃত্তি আজকে যে আমরা করছি, এখানে এই অনুষ্ঠানে আমাদের অতিথিরা করছেন, কিন্তু তার সঙ্গে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা ছিল ভারতের, এবং তার সেই ভূমিকার কারণেই আমাদের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করা সহায়ক হয়েছিল, সেই কৃতজ্ঞতা জানাই। এবং তার সঙ্গে নানা রকম গানে যেমন, আবৃত্তিতেও তেমনি, কবিতায় তেমনি উৎসাহিত হয়েছিল সাহিত্যিক শিল্পীরা, সেই ভূমিকা পালন করেছিলেন। নিশ্চয়ই তোমার কণ্ঠে আমরা সেই সময় বা তাদের নানান কবিদের কণ্ঠের কবিতা শুনবো, এবং তুমি যেহেতু কবিতা লেখো, কবি, এবং তোমার সৃষ্ট যদি কিছু শোনা যায় তাহলে আমরা সমৃদ্ধ হব। বলো। প্রথমেই এত সুন্দর গ্রন্থনা এবং সংযোজনার জন্য বেলায়েত হোসেনকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আর তার সঙ্গে যেভাবে অনুষ্ঠানের সূচনা হয়েছে, শিখা সেনগুপ্তার কণ্ঠে উচ্চারণ এবং সুমন ভাইয়ের উচ্চারণ, তাতে প্রকৃতি যেমন এসেছে, দেশভক্তি এসছে, দেশ প্রেম এসেছে, এবং দেশ প্রেম থেকে মানুষের প্রতি ভালোবাসা এবং দেশকে ভালোবেসে মা বলে যে সমর্পণ, এটা উঠে এসেছে। তার থেকে বোঝা যাচ্ছে আমাদের দেশ জননীর প্রতি মায়ের মাতৃভক্তি, আমার মায়ের প্রতি যেমন ভক্তি, দেশ মাতৃকার প্রতি আমার সেই ভক্তি, ভালোবাসা, স্নেহ এবং যেটা গর্ব, আমাদের সেই গর্বের কথা বারবার উঠে এসেছে। এইখান থেকে যে মুক্তিযুদ্ধ নিয়ে যখন আলোচনা হচ্ছে, তো আমি প্রথমেই যেটা করব সেটি আমার একটি কবিতা, যে মুক্তিযুদ্ধের যে দেশবরেণ্য নায়ক শেখ মুজিবুর রহমান, যাকে ছাড়া বাংলাদেশ ভাবা যায় না, সেই মানুষটি যিনি সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে আমার মনে হয় সুপ্রতিষ্ঠিত করেছেন এবং বাংলাদেশের নবজাগরণ ঘটিয়েছেন, সেই মানুষটিকে
আমি শ্রদ্ধা জানাই। তার 100তম জন্মবার্ষিকী চলছে এবং বিজয় দিবসেরও 50তম বর্ষ চলছে। এইরকম একটি অনুষ্ঠানে আমি তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমি কৃতজ্ঞ। আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি, এবং সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা যারা দেশকে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের আত্মবলিদান দিয়েছেন, যে সমস্ত মায়েরা চোখের জল ফেলেছেন, যে সমস্ত স্ত্রীরা তাদের স্বামীদের হারিয়েছেন, ভাইয়েরা বোনেদের হারিয়েছেন বা বোনেরা ভাইদের হারিয়েছেন, তাদের প্রতি আমার কুর্নিশ, স্যালুট, অভিবাদন। আমার প্রথম কবিতা বীর শহীদের একটি নাম। এটি আমার নিজেরই লেখা একটি কবিতা, এটা দিয়ে আমি সূচনা করছি। বীর শহীদ আত্মত্যাগের অপর নাম, বাঙালির হৃদয় গাঁথা শেখ মুজিবুর রহমান। উড়ালে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা, সহে জেল যন্ত্রণা অত্যাচার যত অপমান। দেশের কাণ্ডারি তুমি, দিয়েছ মনে শক্তি সাহস, তালিবানি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই তোমার। স্বদেশ সংগ্রাম স্বাধীনতার স্বপ্ন, মানুষের মতো মাথা উঁচু করে বাঁচার। শতবর্ষের শ্রেষ্ঠ বাঙালি দিয়েছে বীরের মর্যাদা, তোমাকে জাতির পিতা নায়ক বঙ্গবন্ধু মানে। টুঙ্গিপাড়ার বীর সন্তান জীবন দিল আহুতি, দেশকে ভালোবেসে দেশের কল্যাণে। 15 অগাস্টের সেই দুঃস্বপ্নের রাত, ভোলেনি বাঙালি, ভোলেনি বাংলাদেশ। যত কাপুরুষ নৃশংস হত্যাকারীর দল, মুছতে পারেনি স্বাধীনতার স্বপ্ন, স্বাধীন বাংলাদেশ। তোমার রক্ত, তোমার আত্মবলিদান হয়নি বিফল, বাঁচাতে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সম্মান। বাঙালির হৃদয়ে চিরজাগরুক তুমি, সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বীর শহীদের একটি নাম, মুজিবুর রহমান। এই কবিতার মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর নায়ক বঙ্গবন্ধু, জাতির জনক, জাতির পিতা কে শ্রদ্ধা জানাই, আমার নতমস্তকে কুর্নিশ জানাই। এবং আমরা যে এই স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম, আমার দেশ আপনাদের পাশে থাকতে পেরেছে, এর জন্য আমরাও গর্বিত যে আমাদের ভাষা এক, ভালোবাসা এক, আমরা রাখি বন্ধনের কারিগর। আমরা সেইভাবেই থাকতে চাই। ভারত, বাংলাদেশ, যদিও অনেকে অনেক কিছু বলেন এপার ওপার, এপার ওপার নয়, সংস্কৃতির কোনো এপার ওপার হয় না, ভাষার কোনো এপার ওপার হয় না। ভাষা, ভালোবাসা মানুষের মনে, অন্তরেতে। অনেক ধন্যবাদ আশিস দি তোমাকে। তুমি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের এই প্রাক্কালে তার প্রতি যেই আবৃত্তিটি করলে, যেই সেটার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে একদম শুরু থেকেই নানা রকম আয়োজনের সাথে আছি, যুক্ত আছি, কিন্তু আমাদের যেভাবে স্বপ্ন ছিল, রাষ্ট্রের যেভাবে স্বপ্ন ছিল, আমাদের সমস্ত শিল্পকর্মী, শিল্পী কর্মী এবং আপামর জনতার যেভাবে স্বপ্ন ছিল, সেভাবে এই দুঃসময়ে হয়তো অতটা আমরা পারিনি আয়োজন করতে, কিন্তু আমাদের ভেতরের অন্তরের যে শ্রদ্ধার্ঘ, সেখানে কোনো কমতি নেই। সেখানে আমাদের প্রচন্ড ভাবে আমাদের শ্রদ্ধা তর্পণ করে যাচ্ছে এই জন্মশতবর্ষে। আমরা আমাদের এই মহান নেতাকে হারিয়েছিলাম স্বাধীনতার পরপরই মাত্র 3.5 বছরে, যখন একটি ভয়ঙ্কর ভাবে ক্ষয়িষ্ণু, ভগ্ন এবং ধ্বংস প্রাপ্ত একটি দেশ গড়ে ওঠার কথা। উনি এই স্বল্প সময়ের মধ্যে দেশকে একটি চমৎকার নির্দেশনার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিলেন, এগিয়ে নিচ্ছিলেন গড়ার জন্য। এই যে তৎকালীন যে 7.5 কোটি মানুষের অন্ন যোগান, বাসস্থানের নিশ্চয়তা এবং তাদেরকে জীবিকা নির্বাহের যে এই যে একটি ভঙ্গুর একটি দেশকে গড়ে তোলার ক্ষেত্রে যখন সঠিক পথে এগুচ্ছিলেন, প্রচন্ডভাবে হার্দিক অন্তঃকরণে থেকে, এবং সেই অবস্থার মধ্যে সেই ঐশাচিক অপশক্তি তারা তার মোক্ষম সুযোগটি কাজে লাগিয়েছিল ভয়ঙ্কর ভাবে, যখন দেশের মানুষ এবং সবাই স্বাধীনতার স্বপ্নে বিভোর থেকে ভাবেনি যে এই অপশক্তি আবার সেই পায়তারা করে এরকম একটি কাজ করতে পারে। আজও আমাদের সেই আস্ফালন দেখি। তাই আজও বিভিন্ন সময়ে
ছোবল মারার জন্য তারা উদ্যত আছে, আমাদের রুখে দাঁড়াতেই হবে। এখানে শাহিন সর্দার বলেছেন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি আবৃত্তি বিলাত ভাই আপনার কণ্ঠে শুনতে চাই, অসাধারণ ভালো লাগছে আবৃত্তি। আমি আবৃত্তি করব হয়তো, যে কি আমাদের যে আবৃত্তি শিল্পীরা আছেন তাদের নির্বাচনে কি আছে দেখি, যদি হয়ে যায় তার মধ্যে এক ফাঁকে আমি নিশ্চয়ই শোনাবো। এবার আমি যেতে চাই নিশ্চয়ই শাহিন ভাই, শাহিন সর্দার আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু, যিনি বাংলাদেশের অনেক খ্যাতিমান একজন সঙ্গীত পরিচালক, যার সুর স্রষ্টা শাহিন সর্দার। চমৎকার ভাবে তিনি আমাদের দেশের খ্যাতিমান শিল্পীদের কণ্ঠে উনি তখন নানা সঙ্গীতের সুর তুলে দেন। আমাদের বন্দী দুঃসময়ের প্রতিটি পর্বেই শাহিন ভাইকে আমরা পাই, তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং বন্দী দুঃসময়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন শাহিন সর্দার। এবং আমাদের সঙ্গে শাহিন ভাইয়ের যে কন্যা, সুযোগ্য কন্যা, তিনি চমৎকার গান গান, এবং শাহিন সর্দারের লেখা বা সুর করা অনেক গানই তিনি কণ্ঠ দিয়ে থাকেন। নদী, তাকেও আমরা বন্দীদের সময় পেয়েছিলাম। যাই হোক, আমরা যেতে চাই আতিকুজ্জামান মির্জার কাছে। আতিক, কি শোনাবে? বিলাত ভাই, আমি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি এই পর্যায়ে আনতে চাই, কারণ আমাদের হাজার বছরের যে লড়াই সংগ্রাম ঐতিহ্য, এগুলোকে আমরা বারবার মনে করতে চাই, উদযাপন করতে চাই। এবং এই সংকীর্ণ মনের কিছু মানুষ যে বারবার আমাদের একাত্তরের চেতনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর ব্যর্থ চেষ্টা করে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে একাত্তরের চেতনা হাজার বছর আগেও ছিল, হাজার বছর পরেও থাকবে। তো এই প্রেক্ষাপটে আমি আমার পরিচয় তৈরি করছি। শোনো। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান? তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি।
সে ইতিহাস ভুলে যাব আমি, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে। আবার শ্রদ্ধা জানাই, এবং তারই নির্দেশনায়, তারই ঘোষণায় অর্জিত হয়েছিল স্বাধীনতা। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা। আমরা শাহিন ভাই যে কবিতাটির কথা বলছেন, আমি সেই কবিতাটি একটু আবৃত্তি করতে চাই। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তারপরে আবার অতিথিদের মাঝে যাচ্ছি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কত কাল দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুত্থুর এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ছিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। শামসুর রহমানের এই কবিতা, এই যে শাহিন ভাই যে কবিতাটি শুনতে চাইলেন, এই স্বাধীনতার স্বপ্ন কবি যেমন দেখে গেছেন, আজও আমাদের দেখতে হচ্ছে। আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি, একটি রাষ্ট্র পেয়েছি, পতাকা পেয়েছি, নেতা পেয়েছিলাম, এবং আজ আমরা যে ভূখণ্ড পেয়েছি, তার সঙ্গে যে বাংলা ভাষায় উচ্চারণ করার, মাতৃভাষায় কথা বলার যে স্বাধীনতা পেয়েছি, সব অর্জন করেছি, কিন্তু স্বপ্নের স্বাধীনতা আজও পাইনি। তাই এই কবিতা আজও আমাদের কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হতেই হয়, হতেই হয়। আমি যাব শিখার কাছে। শিখা, বলো। তার আগে কিছু মন্তব্য পড়ি। শাহিন ভাইয়ের কথা তো বললাম, শাহিন ভাই এর আগে অভিবাদন জানিয়েছেন। দীপক চন্দ্র ঘোষ, বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিল্পীদের। আপনাকেও জানাই শুভেচ্ছা, অভিনন্দন বন্দী দুঃসময়ের পক্ষ থেকে এবং আমাদের আজকের শিল্পীদের পক্ষ থেকে। পারভিন আপা বলছেন মাশাআল্লাহ, আপনাকেও অভিনন্দন জানাই আপা, আপনি আছেন। শর্মিষ্ঠা বড়ুয়া, ববি, শর্মিষ্ঠা সেই ফ্রান্স থেকে আছে আমাদের সঙ্গে। শুভেচ্ছা সবার জন্য। সুমন ভাই, চমৎকার লাগলো, সুমনের আবৃত্তি তোমার ভালো লেগেছে, নিশ্চয়ই সবারটা ভালো লাগছে, তোমাকে ধন্যবাদ। তবারক ভাই বলছেন মনোমুগ্ধকর আবৃত্তি সুমনের, শুনে অভিভূত। হ্যাঁ সুমন। তবারক ভাই যুক্ত হয়েছেন সিলেট থেকে। শামসুদ্দোহা শুভেচ্ছা নিরন্তর বলছেন।
অশোকানন্দ রায়বর্ধন আমাদের অত্যন্ত প্রিয় গুরুজন, শ্রদ্ধাস্পদ তিনি কবি, সেই ত্রিপুরা থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং যুক্ত আছেন দুর্বাদল দাস। সকলকে নমস্কার ও নববর্ষের শুভেচ্ছা জানাই। পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে মোশতাক ভাই আছেন, সবার জন্য শুভেচ্ছা ও শ্রদ্ধা। দুর্বাদল দা কবিতা কিভাবে প্রেরণা দিয়েছে সংগ্রামের, সেটাও আলোচিত হোক। হ্যাঁ, এ কথা বলতে আসছেই। অনিন্দ কুমার মিত্র, নেশা হোক বাংলার সঙ্গীত, আবৃত্তি চর্চার মনের মিলন হোক। আছেন সকল গুণীজনদের শুভেচ্ছা। অশোক দা আবার বলছেন সুন্দর আবৃত্তি করলেন মির্জা ভাই, আতিক করেছে অনবদ্য উচ্চারণ বেলায়েত ভাই, অশোকদার কথা, কাজী জহিরুল ইসলাম এবং অনেকে আছেন। আচ্ছা, আমরা এবার যেতে চাই শিখার কাছে। শিখা সেনগুপ্তা, শিখা বলো কোন কবিতা শোনাবে? তুমি মিউট আছো। শিখা। বেলায়েত ভাই, এবারে আমি একটু নুরুল দিনের সারা জীবনটা একটু পড়তে চাচ্ছিলাম, সৈয়দ শামসুল হকের বাহ, কবিতা। হ্যাঁ হ্যাঁ, খুব বলো। হ্যাঁ হ্যাঁ, এই কবিতা সে সাংঘাতিক ভাবে উজ্জীবিত করে বাঙালিকে, বাঙালির শক্তি। বলো। একদম। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বদ্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে। আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন সে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায় যে আবার নুরুল দিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগবাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিখা। এই কবিতা, এই যে বলিষ্ঠ উচ্চারণ, এখানে আমাদের এক বন্ধু দুর্বাদল দা সেই পশ্চিমবঙ্গ থেকে বলেছেন যে বেলাত ভাই, আমরা শুনতে চাই যে কবিতা কিভাবে উজ্জীবিত করেছিল মুক্তিযুদ্ধে আন্দোলনে। এ কথা বলার কোনো অপেক্ষাই রাখে না। কারণ আমাদের সেই ভাষা আন্দোলনের কথা যদি যাই, স্বাধিকার আন্দোলনের কথা, আমাদের অভ্যুত্থানের কথা, সর্বক্ষেত্রে বিশেষ করে এই ভূখণ্ডে প্রচন্ড প্রচন্ড ভূমিকা পালন করেছিল। অস্ত্রের ভূমিকা পালন করেছিল লেখনী কলম, তার বার্তা অস্ত্র হয়ে, তারই প্রতীক হয়ে, তারই সরাসরি যুদ্ধে সাংঘাতিক ভাবে ধাবিত করেছিল মুক্তিযোদ্ধাদের এই কবিতা। যেমন বাংলা ছাড়ো, যেমনি আমাদের করেছিল কারারেই লৌহ কাপাত, তেমনি একের পর এক নানা রকম কবিতা। এবং মুক্তিযুদ্ধের যত আমরা পড়ছি, সেই নির্মলিত গুণের সেই গণ অভ্যুত্থানের সময়ের যে কবিতা, সেই
যখন বাড়ি ফিরছে যে সেই কবিতাটি, এবং পরবর্তীকালে যে 7ই মার্চের ভাষণ, সেই ভাষণের উপর লেখা যে কবিতাটি, এবং এই সমস্ত কিছুই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে, শুধুমাত্র মুক্তিযুদ্ধ নয়, বর্তমান কালের যে আন্দোলনে, যে পথে যখন আমরা নামি, সেটা বিশাল ভূমিকা পালন করে। সলিল চৌধুরীর শপথের কবিতা যদি ধরি, সেই কত সুদীর্ঘ কাল আগের লেখা, আজও সেই শপথের সেই মিছিল, আমাদের এই মিছিল সব হারার সব পাওয়ার, যেন আজও আমাদের সেই পথে পথে পায়ে পায়ে ফিরে এই কবিতা আমাদের উজ্জীবিত করে। সুতরাং তুমি যে কবিতাটি আবৃত্তি করলে, সেটা সেই নুরুল দিন, সেই কত শত বছর আগের নুরুল দিন, সেই নুরুল দিনের সেই যে লড়াই, সেই লড়াইয়ের সাথে আজকে এই যে তুমি বললে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যখন আমারই দেশ মিশে যায় দালালের আলখেল্লায়, এই যে দালালের আলখেল্লা, এই যে বিষয়গুলো আজও চোখে দেখছি আমরা। তাই সুতরাং আমাদের দেশের শিল্পী সাহিত্যিকরা, শিল্পী যে যারা স্রষ্টারা, তারা ঠিক এই শুধুমাত্র নিছক মানুষ কামনা চরিতার্থের জন্য, আনন্দের উদ্রেকের জন্য লেখেন না, লেখেন জীবনী শক্তিকে তারা নিয়োগ করেন সমাজের সৌন্দর্য নির্মাণে, মানুষের বাসযোগ্য পৃথিবী নির্মাণে। আমরা যেতে চাই সুমনের কাছে, কাজী মাহতাব সুমন। সুমন বলো, এরপরে কি শুনবো আমরা? যে পরিপ্রেক্ষিত বেলায়েত ভাই এতক্ষণ বলছেন যে মুক্তিযুদ্ধের যে বিশাল প্রত্যাশা, এবং এই মুক্তিযুদ্ধটা 71-এ একটা দেশ 9 মাস যুদ্ধটাই কিন্তু শেষ কথা নয়, বা এটাই চূড়ান্ত ছিল না। এর আগে থেকেই কিন্তু এই আকাঙ্ক্ষাটা বাঙালিদের ছিল, আমাদের ছিল। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালিদের ভূমিকা দেখেছি, স্বদেশী আন্দোলনে সেই আমরা দেখেছি। তারও আগে যে শিখা সেনগুপ্তা যে বললেন, আমরা দেখেছি যে নীলকরদের বিরুদ্ধে যে বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, সেই কৃষক বিদ্রোহটা কিভাবে ছড়িয়ে পড়েছিল বাঙালিদের মধ্যে। তো এই সকল অন্যায়ের বিরুদ্ধে বাঙালির রক্ত প্রেরণা আছে। এবং আজকে খুব যে কথাটা উঠে আসছে, যে ওই দালালের আলখাল্লা থেকে আমি ধরে নিচ্ছি, আমি উচ্চারণ করব, সমকালীন সময়েও কিন্তু আমরা ওই যে 71-এ আমাদের যে যারা বিরোধিতা করেছিল, এই শক্তিগুলো এখনো ঘাপটি মেরে আছে, সুযোগ পেলেই তারা মাথা চালাচ্ছে। আমরা দেখি যে বাংলাদেশে এই ডিসেম্বরের বিজয় মাসে আমরা দেখেছি কি অদ্ভুত ভাবে কতটুকু ধৃষ্টতা, যে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের গায়ে হাত তুলে তারা। তো এটা খুবই মর্মান্তিক, মর্ম পীড়াদায়ক, এবং ইচ্ছাকৃতভাবে ধর্মকে সংস্কৃতির সঙ্গে একটা সংঘাত লাগিয়ে দেওয়ার মতো যে একটা রাজনৈতিক পরিস্থিতি তারা তৈরি করে, যে পরিস্থিতিটা তারা 71-এও তৈরি করেছিল। তো আমি সেই সবকিছুর বিরুদ্ধে আমাদের চলমান সংগ্রাম চলবে, সংস্কৃতি কর্মীদের সংগ্রাম চলবে এবং চলছে। এই চলার মধ্যে আমাদের আকাঙ্ক্ষাগুলো উজ্জীবিত করেছেন অনেক কবি, শিল্পী, সাহিত্যিকেরা। আমি তাদের মধ্য থেকে আমার সমসাময়িক তারুণ্যের কবি যিনি প্রয়াত হয়েছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাছে যাই। আমি বেলায়েত ভাই হারেরও ঘরখানি থেকে অংশ বিশেষ। খুবই শক্তিশালী কবিতা, হ্যাঁ শোনাও। হারেরও ঘরখানি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। মানুষের প্রিয় প্রিয় মানুষের প্রাণে, মানুষের হাড়ে রক্তে বানানো ঘর, এই ঘর আজও আগুনে পড়ে না কেন? ঘুন পোকা কাটে সে ঘরের মূল খুঁটি, আনাচে কানাচে পরগাছা ওঠে বেড়ে, সদর মহলে ডাকাত পড়েছে ভর দুপুরের বেলা। কোথায় পাহারাদার? চেনার সময় উরুত দেখায় নাচে, নপুংসকেরা খুশিতে আত্মহারা। বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে, রাজনীতিকের ধমনী শিরায় সুবিধাবাদের পাপ। বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে, বুদ্ধিজীবীর রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ। বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে, জাতির তরুণ রক্তে পুষেছে নির্বীর্যের সাপ। উদম জীবন উল্টে রয়েছে মাঠে কাছে মেয়ের মতো। কোনো কথা নেই, কেউ বলে না, কোনো কথা নেই, কেউ চলে না, কোনো কথা নেই, কেউ চলে না, কোনো কথা নেই, কেউ জ্বলে না।
কেউ বলে না, কেউ চলে না, কেউ টলে না, কেউ চলে না, যেন অন্ধ চোখ বন্ধ, যেন খঞ্জ হাত বান্ধা। ভালোবাসাহীন, বুক ঘৃণাহীন, ভয়াবহ ঋণ ঘাড়ে চাপানো, শুধু ফাপানো, শুধু ফাপানো কথা কপচায়, জলে হাতড়ায়, শোকে কাতরায়, অতিমাত্রায়, তবু জলে না। লহু ঝরাবে, সব হারাবে, জাল ছিড়বে না ষড়যন্ত্রের, বুক ফাটাবে, ক্ষত কাটাবে, জাল ছিড়বে না ষড়যন্ত্রের। আমি টের পাই, আমি টের পাই, মাঝ রাত্রিরে আমারে জাগায় স্মৃতি, নিরপরাধ শিশুটির চোখ আমারে জাগায় রাখে, নিরপরাধ বধূটির মুখ আমারে জাগায় রাখে, নিরপরাধ বৃদ্ধটি তার রেখাহীন করতল আমারে জাগায় রাখে। মনে পড়ে বট, রাজপথ, পিচ, মনে পড়ে ইতিহাস, যেন সাগরের উত্তাল জল নেমেছে পিচের পথে, মানুষের ঢেউ আছড়ে পড়েছে ভাঙা জীবনের কূলে। মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না ঘন বটমূল, রমনার উদ্যান, একটি কণ্ঠে বেজে উঠেছিল জাতির কণ্ঠস্বর। শত বছরের কারাগার ভেঙে, শত পরাধীন ভাষা, একটি প্রতীক কণ্ঠে সেদিন বেজেছিল স্বাধীনতা। হাতিয়ারহীন প্রস্তুতি নেই, এলো যুদ্ধের ডাক, এলো মৃত্যুর, এলো ধ্বংসের রক্ত মাখানো চিঠি। গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে, গঞ্জের সুবাতাসে সে চিঠি ছড়ায় রক্ত খবর, সে চিঠি ছড়ায় খুন, স্বজনের হারে করটিতে জলে সে চিঠির সে আগুন। গ্রামের পর গ্রাম উজাড়, উঠোনে উঠেছে ঘাস, হাইতনের পরে মরে পড়ে আছে পালিত বিড়াল ছানা। কেউ নেই, শুধু তে মাথায় একা ব্যথিত কুকুর কাঁদে। আর কালো রক্তের বুকে চিরে আলোর গেরিলা আসে, ঝোপে জঙ্গলে আসে, দঙ্গলে আসে গেরিলার দল, হাতিয়ার হাতে চমকায়, হাতে ঝলসায় রোষ প্রতিশোধ। শোধ রক্তের নেবে, তক্তের নেবে অধিকার, নামে ঝঞ্ঝায় যদি জঞ্জায় যাক প্রতিনে, ওঠে গর্জন, করে অর্জন মহা ক্ষমতার। দিন আসবেই, দিন আসবেই, দিন সমতা। দিন তো এলো না, দিন তো এলো না। পৃথিবীর মানচিত্র থেকে ছিঁড়ে নিয়ে আসে এই ভূমি, দুর্ভিক্ষের খরায় সেখানে মন্বন্তর এলো, হত্যায় আর সন্ত্রাসে আর দুঃশাসনের ভিড়ে উবে গেল লাশ, বেওয়ারিশ লাশ, সাদা কাফনের ভিড়ে, তীরের তরিকে ডুবালো নাবিক অচেতন ইচ্ছায়। আবার নামলো ঢল মানুষের, আবার ডাকলো বান মানুষের, আবার উঠলো ঝড় মানুষের। গ্রাম থেকে উঠে এলো ক্ষেতের মানুষ, খরায় চামড়া পরা মাটির নাহান, কতরে ক্ষুধার চিন, মলিন বেবাক, সে কোর শুদ্ধ গ্রাম উঠে এলো পথে। অভাবে ঝড়ে ভাঙা মানুষের ঘর আছড়ে পড়লো এসে পিচের শহরে। সোনার জৈবন ছিল নাওলে শরীরে, নাওলে ভাতার গড়ে হাউসের ঘর। আহারে, আহারে নিপুর বিধি কেড়ে নিল সব, সোনার শরীর বেচে সোনার দোসর। দারুণ জানি মাঝি বাঘের পাঞ্জা, চৌরা সিনায় যেন ঠেকাবে তুফান। আধার গতর চিনে দরিয়ার পুত, বুকের মধ্যে শুনে গাঙের উত্থান। তাদের অচেনা লাশ চিনল না কেউ, ঝাঁক ঝাঁক মাছি শুধু জানালো খবর। বেওয়ারিশ কাকে বলো, বেওয়ারিশ কাকে বলো, কার পরিচয়? বাংলার আকাশ চেনে, চেনে ওই জল, আমার সাকিন জানে নিশুতির তারা, চরের পাখিরা জানে পার ভাগা নদী। আমি এই খুন মাখা মাটির ওয়ারিশ। আমি কি চেয়েছি এত রক্তের দামে, এত কষ্টের, এত মৃত্যুর, এত জখমের দামে, বিভ্রান্তির অপচয় ভরা এই ভাঙা ঘরখানি? আমি কি চেয়েছি কুমির তারায়ে বাঘের কবলে যেতে? আর কত চাষ, আর কত দেব, কত রক্তের বলি, প্রতিটি ইঞ্চি মাটিতে কি তোর লাগেনি লহুর তাপ? এখনো কি তোর পরাণ ভেজেনি লোনা রক্তের জলে? ঝড়ে বন্যায় অনাহারে আর ক্ষুধা মন্বন্তরে, পুষ্টিহীনতা জুলুমে জখমে দিয়েছি তো কোটি প্রাণ, তবু আসে না সমতার দিন, সমতা আসে না আজও। হাজার সিরাজ মরে, হাজার তাহের মরে, হাজার মুজিব মরে, বেঁচে থাকে চাটুকার পা চাটা কুকুর, বেঁচে থাকে খুন পোকা, বেঁচে থাকে সাপ। খুনের দোহাই লাগে, দোহাই ধানের, দোহাই মেঘের আর বৃষ্টি জলের, দোহাই, দোহাই গর্ভবতী নারীর দোহাই, এ মাটিতে মৃত্যুর অপচয় থামা। আসুক সরল আলো, আসুক জীবন, চারিদিকে শত ফুল ফুটুক এবার। জাতির রক্তে ফের অনাবিল মমতা আসুক, জাতির রক্তে ফের সুকঠোর সততা আসুক। আসুক জাতির প্রাণে সমতার সঠিক বার্তা,
সঠিক বাসনা। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুমন, এই বলিষ্ঠ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সেই বলিষ্ঠ কবিতাটি শোনাবার জন্য। এবং সেই আশাবাদী কবিও যেমন ছিলেন ঠিক তেমনি আমরা আছি, এবং সেই জন্য আমরা বলতে চাই, ক্ষতি নেই ওঠে গর্জন করে অর্জন মহাক্ষমতার, দিন আসবেই, দিন আসবেই, আসবেই দিন, দিন সমতার, সমতার দিন আসবেই, যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, এবং কোনো কিছুই আমাদের আটকে রাখতে পারবে না। আমাদের অতীতের মহাসংগ্রামের ইতিহাস তাই বলে। আমরা আমাদের মুক্তি আসন্ন, অসাম্প্রদায়িক চেতনার আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সোনার বাংলা আমরা গড়ে তুলবই। আমি যেতে চাই এখনো, তার সঙ্গে আমি একটু ঘুরে আসতে চাই একটু মুহূর্তের মধ্যেই। এখানে অনেকেই যুক্ত আছেন। অনিন্দ্য কুমার মিত্র বলছেন সকল গুণীজনদের শুভেচ্ছা। অশোকদা বলছে সুন্দর আবৃত্তি করলেন। আচ্ছা, তার সঙ্গে আছেন জাকারিয়া ভাই যুক্ত আছেন, জাকারিয়া কাজী সেই রোম থেকে, শুভেচ্ছা রোম থেকে। জাকারিয়া ভাইকে আমরা শুভেচ্ছা জানাই, তিনি যুক্ত আছেন। এবং তার সঙ্গে আছেন তোবারক ভাই গুণের হুলিয়া কবিতা। আচ্ছা, হুলিয়া কবিতার প্রসঙ্গটা আমি এনেছিলাম সেই অভ্যুত্থানের উপর, গণ অভ্যুত্থানের উপর। সেই কবিতা অত্যন্ত প্রিয় একটি কবিতা। তোবারক ভাই, অত্যন্ত প্রিয় কবিতার কথা আপনি বলছেন। আমার একটা অন্য ধরনের একটা স্পর্শকাতরতা আছে এই কবিতায়, কিন্তু আজকে তো আমি সঞ্চালনায় আছি, এবং সেই কবিতা দেখি আমাদের অতিথিরা যদি কেউ শোনায় তাহলে হতে পারে, আর পরে আপনাকে তো আমি শোনাবই কবিতাটি। অশোকানন্দ রায়বর্ধন, নুরুল দিন বাঙালির বীর বর্তার প্রতীক, ধন্যবাদ শিখা তৃপ্ত উচ্চারণের জন্য। আচ্ছা, চন্দ্র তাপস, আমাদের তাপস পশ্চিমবঙ্গ থেকে, শুভকামনা সকলের জন্য, যোগ দিতে একটু দেরি হয়ে গেল, তোমার এই কর্ম অনেক আগেও দেখেছি, এটা হবেই। দীপক চন্দ্র ঘোষ, দিন আসবেই। দীপক চন্দ্র ঘোষ বলছে সুমন ভাই মুগ্ধতা, আবু হেনা সাইফুল ইসলাম চমৎকার। অশোক দাবার বলছেন কাজী মাহবুব সুমন, বহুদিন পর দেখলাম আমার প্রিয় আবৃত্তিকার তিনি, মন ভরে গেল। হ্যাঁ, ত্রিপুরায় তো খুব যায়। তবারক হোসেন বলছে চমৎকার কবিতা, শুনলাম কাজী সুমনের কণ্ঠে। হ্যাঁ, সুমনকে অভিনন্দন জানাই, সুন্দর আবৃত্তি করেছে সুমন। এবার আমরা যাবো অশেষদের কাছে। অশেষ দা, বলো কি শোনাবে? আমি তো শুনছি, মানে এত ভালো লাগছে। প্রথমে শিখা সেনগুপ্তা এবং পরে সুমন ভাই যেভাবে দৃপ্ত উচ্চারণে মুক্তিযুদ্ধের জায়গায় নিয়ে এসেছে, তো আমার স্বীকার করে নিতে কোনো আপত্তি নেই, দ্বিধাও নেই যে আজকে কিন্তু আমি আবৃত্তি করতে পারছি না, কারণ হচ্ছে আমাকে পাঠ করতে হচ্ছে। আমি সেই সময়টুকু পাইনি, প্রস্তুতিটুকু নিতে পারিনি। বসার আগেও প্রিন্ট আউট বার করেছি। তো আর বাকি কথা বলেই দাও যে কবিতাগুলো আমি পেয়েছি যে কিছুক্ষণ আগে, এবং সেই অপকর্মটি করেছে বেলাল ভাই, এটা বলেই দাও। তো আচ্ছা, বলো। সেই জায়গা থেকে আমি যে যুক্ত হতে পেরেছি, আমি যে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি এই গুণীজনেদের সঙ্গে এবং এরকম একটি অনুষ্ঠানে, এটাই আমার বড় পাওয়া। এবং সেখানে আমার যদি সামান্যতম কিছু অবদান থাকে, আমি কৃতজ্ঞ থাকবো, কৃতার্থ হব। তো আমার পরের কবিতা, যে কোনো একটি দেশের স্বাধীনতাকে নিয়ে অন্যান্য দেশের সংস্কৃতি প্রেমীরা বা যারা বিপ্লব ভালোবাসেন, যারা বিপ্লবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, তারা তাদের লেখনী দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে অনেক সময় সেই দেশের যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে বা স্বাধীনতার যুদ্ধকে এগিয়ে নিয়ে যান, ত্বরান্বিত করেন। যেমন কোনো একটি দেশের বিরোধিতাও থাকে, আবার সেই দেশের মধ্যেই তাদেরই অন্তরে কিছু মানুষ থাকেন শুভানুধ্যায়ী, সংস্কৃতি সম্পন্ন মানুষ, যারা কিন্তু সেখানে থেকেও, সেই অন্ধকূপের মধ্যে থেকেও আলো জ্বালাবার চেষ্টা করেন। তেমনই একটি কবিতা আমি পড়ব, পাকিস্তানের কবি সৈয়দ আসিফ সাহাকারের কবিতা, যেটির অনুবাদ করেছেন মোহাম্মদ সাদিক। এই কবিতাটি আমি পেয়েছি বেলায়েত ভাইয়ের দৌলতে। তো এই কবিতাটি আমি পাঠ করছি। স্বাধীনতার মূল্য। বাংলাদেশের শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য লেখা কবিতা, পাকিস্তানের সৈয়দ আসিফ সাহাকারের কবিতা। বাংলা দেবী, স্বাধীনতার জন্য তোমাকে অভিনন্দন। এই স্বাধীনতা কোনো দান নয়, কোনো স্নেহ সম্প্রদান নয়। বাংলা দেবী,
তোমার স্বাধীনতার যে শক্তি রয়েছে এ তোমার রক্ত অশ্রু থেকে আসা, যার প্রতিটি ফোঁটায় আগুনের ফুলকি, যেন লোহা ও বারুদের এক উত্তপ্ত আগ্নেয়গিরি। যখন তোমার পায়ের মধ্যে ডাইনির ধারালো নখর, তখন তুমি তোমার সন্তানকে বলি দিয়েছ জল্লাদের হাতে। এ ছিল স্বাধীনতার জন্য তোমার উৎসর্গ। বাংলা দেবী, আমি জানি তোমার স্বাধীনতার আড়ালে কত মানুষের বিলাপ ও কান্না লুকিয়ে আছে। তোমার উৎসব যত আলো, এই আলোর নিচে রক্তের প্রবাহ, এই আলোর নিচে সন্তানের সম্ভ্রম। তোমার হাসির আড়ালে তুমি লুকিয়ে রাখো নিষ্পাপ শিশুর মৃত্যুর স্মৃতি। কিন্তু বাংলা দেবী, এই স্বাধীনতা তোমার কোনো গহনা নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পদ নয়। এই স্বাধীনতা অনেক মূল্য দিয়ে পাওয়া। এই মূল্য জীবন দিয়ে শোধ করেছে তোমার সন্তানেরা। তারাই ছিনিয়ে এনেছে তোমার জন্য এই গৌরব। বাংলা দেবী, এই স্বাধীনতার রয়েছে অনেক ঋণ। এই ঋণ শোধ হয়েছে তোমার হাজারো সন্তানের শক্তি ও মুক্তি দিয়ে। বাংলা দেবী, এই স্বাধীনতা যুদ্ধ আজও শেষ হয়নি। তোমার সন্তানদের যুগে যুগে স্বাধীনতার জন্য সতর্ক প্রহরী হতে হবে, দেশে দেশে কালে কালে। বাংলা দেবী, স্বাধীনতার জন্য অভিবাদন তোমাকে। এ স্বাধীনতার অনেক অনেক মূল্য আছে জানি। ধন্যবাদ। অসুবিধা, তোমাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বাংলা দেবী, এখানে পুরো দেশটাই মা দেবীর যে অর্চনা করা হয়, সেই মাকেই দেশটিকে পাকিস্তানের এক কবি বন্দনা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাকিস্তানের যে অপশক্তি, যে বাহিনী, যে রাষ্ট্রনায়কেরা যারা যুদ্ধ করেছিলেন, ধ্বংস করেছিলেন, আমাদের দেশটিকে হত্যা করেছিলেন, নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিলেন, নির্যাতন করেছিলেন, কিন্তু এই কথা মানতেই হবে অনেক বুদ্ধিজীবী, সাধারণ মানুষ এর বিপক্ষে ছিলেন। পাকিস্তানের নাগরিক হওয়া সত্ত্বেও তারা সোচ্চার হয়েছিলেন, কিছু করার ছিল না, কিন্তু তারা প্রতিবাদ করেছিলেন। সেই ইতিহাস আমরা জানি। আজকের এই অশেষ যে কবিতাটি আবৃত্তি করলেন, সেই কবির কণ্ঠ ঠিক সেটাই ধ্বনিত হয়েছে। তিনি আমাদের সঙ্গে সেই বেদনায় ব্যথিত ছিলেন, নির্যাতনের বিরুদ্ধে ছিলেন, যুদ্ধের হত্যার বিপক্ষে ছিলেন। তাকে আমরা কবির তো কোনো দেশ কাল কাঁটা তার বেড়া হতে পারে না। একেবারেই হতে পারে। কবির যে সংগ্রামী মন, তার যে চেতনা, তার যে জ্ঞান, বিবেক বোধ, সেই বোধ তাকে জাগরিত করেছে যা কিছু ভালো, যা কিছু শুভ, তারই উদ্দেশ্যে, এ তারই নিবেদন। এবং এই প্রেক্ষিতে তবারক ভাই খুব চমৎকার একটি মন্তব্য করেছেন। তবারক হোসেন বলছেন, পাকিস্তানের অনেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থন করে নির্যাতন ভোগ করেছেন। এই ইতিহাস সত্যি, ঠিক তাই। তারা করেছিলেন বলতে তাদের নির্যাতন ভোগ করতে হয়েছিল, আমরা জানি। অনেক সাংবাদিক, অনেক শিল্পী, সাহিত্যিকেরও। এই এবং কাজী মাহতাব সুমন বলছে ভালোবাসা, এর মধ্যে থেকেও তার প্রতি যারা কৃতজ্ঞতা জানিয়েছেন তারা তাদেরকে জানিয়েছেন। আমরা যেতে চাই এখন আতিকুজ্জামানের কাছে। আতিক বলো, আতিক তুমি কি কবিতা শোনাবে এরপরে, বলো। আমাদের স্বাধীনতা সংগ্রামের 52 ভাষা আন্দোলনের পরে যে বড় মোড়টি নিয়েছিল সেটা 69-এর গণ অভ্যুত্থান। এবং 69-এর গণ অভ্যুত্থান বেগবান হয়েছিল আসাদের আত্মাহুতির মধ্য দিয়ে, এবং আসাদের সেই রক্তাক্ত শার্ট নিয়ে মিছিল হয়েছে। তো আমি এখন আবৃত্তি করব শামসুর রহমানের আসাদের শার্ট। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো, আসাদের শার্ট উঠছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায়। বর্ষীয়সী জননী সে শার্ট
উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চুড়োয় গমগমে অ্যাভিনিউর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়। আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা, এ তাৎক্ষণিকভাবে উচ্চারণ করেছিলেন আমাদের কবি। এই আসাদের শার্ট শামসুর রহমান করেছিলেন। আমাদের মনে পড়ে যায় আজও, আমার ছেলেবেলায় সেই দিনটির কথা আজও আমার মনে আছে। 69-এর সেই সময়ে আসাদ গেটে, আজ যে আসাদ গেট যেখানটায় নির্মাণ হয়েছে, ঠিক সেই আসাদেরই নামই কিন্তু হয়েছিল। আসাদকে হত্যা করা হয়েছিল সেই মিছিলে, সেই সময় গণ অভ্যুত্থানের সময়। এবং তারপরেই আমাদের কবিরা, লেখকরা এই যে অশেষতে বললেন না যে তাদের কোনো গণ্ডি দিয়ে, স্থান দিয়ে তাদেরকে গণ্ডিবদ্ধ করা যায় না, তাদের দেশ কাল সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে কবি, সাহিত্যিক, শিল্পীরা। ঠিক তেমনি আমাদের এই কবি তখন তাৎক্ষণিকভাবে অনেক ঘটনাই বাংলাদেশে যেমন অনেক কবি সাহিত্যিকরা লিখেছেন, ঠিক তেমনি ভাবে তাৎক্ষণিকভাবে তিনি রচনা করেছেন আসাদের শার্ট। যেমন তবারক ভাই বলছিলেন হুলিয়া, গণ অভ্যুত্থানের উপরে চমৎকার কবিতা, যে কবিতা আজও বাংময় হয়ে থাকে, সেই হুলিয়া কবিতাটি, সেই কবিতাটিও নির্মলেন্দু গুণ লিখেছিলেন। এবং সেই ছবিটা ঠিক সেইভাবে, সেই যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো যেন মনে হয় চেনা চরিত্র সেই সময়ের কবিতা, ঠিক তেমনি ভাবে এসেছিল এই এটা। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন আমাদের দেশ তো বটেই, ভারতেরও যেমন অপার সহযোগিতা পেয়েছিলাম এবং প্রচন্ডভাবে শক্তিমত্তার সঙ্গে তারা যখন যুদ্ধ করেছিলেন তাদের বাহিনী দিয়ে আমাদের সঙ্গে, এবং তাতে যে আমরা বিজয়ী হয়েছিলাম, সেই সময় দেশের অনেক বাইরে থেকে পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্য এই মুক্তিযুদ্ধের বার্তা, তার পাশাপাশি তাদের পাকিস্তানের পাক বাহিনীর নির্যাতন এবং হত্যালীলা, তার মধ্যে বিরাট একটি ভূমিকা পালন করেছিলেন পণ্ডিত রবি শঙ্কর আমেরিকা থেকে। তিনি তখন জর্জ হ্যারিসনকে অনুরোধ করেছিলেন যে এই বিষয় নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, বিশাল একটি কনসার্ট আয়োজন করার জন্য, যেটা হয়েছিল ম্যাডিসন স্কোয়ারে। এবং সেই ম্যাডিসন স্কোয়ারে অগণিত লাখো লাখ শ্রোতা তখন সেই দুপুর 2:30 থেকে রাত 8টা অব্দি ঝলমলে আলোর মধ্যে, দিনের আলো যখন মিশিয়ে যায় তখন ঝলমলে আলো জেগে ওঠে, তার মধ্যে চলছিল। এবং তাতে যে অর্থ উপার্জন হয়েছিল, সেই অর্থ দান করা হয়েছিল যশোর রোডে যে শরণার্থী ছিল সেই সময়ে, যারা মানবেতর জীবন যাপন করছিল তাদের ক্ষেত্রে। সেই কবিতাটি হচ্ছে ম্যাডিসন স্কোয়ারের উপর, তার উপর একটি গান আজও আমরা ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় শুনি, যখন জর্জ হ্যারিসন বলেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, ঠিক তারই উপর লেখা তারিক সুজাতের একটি কবিতা ম্যাডিসন স্কোয়ারে অবিনাশী মুখ। আমি কবিতাটি শোনাতে চাই। ম্যাডিসন স্কোয়ারের অবিনাশী মুখ। কে ডাকে অমন স্বরে বাংলাদেশ বাংলাদেশ, যেন স্নেহময়ী মা অজানা আশঙ্কা বুকে নিয়ে ডাক দিচ্ছে সন্তানের প্রিয় নাম ধরে। জর্জ হ্যারিসন রবি শঙ্করের বন্ধুত্বের প্রগাঢ় আহ্বানে ওড়ে বেদনার স্বরলিপি, বাংলা ধুনে ডুকরে ওঠে অবরুদ্ধ পাড়াগার নিঃসঙ্গ কোকিল। বব ডিলানের গিটারে সুরে সুরে প্রমত্ত পদ্মার ঢেউয়ের মতো দেশে দেশে রণাঙ্গনে জয় বাংলার জয়ধ্বনি। আল্লাহ রাখার তবলার বল, আলী আকবর খান আর কমলা চক্রবর্তীর বিষণ্ণ আঙুলের স্পর্শে কথা বলে ওঠে বনগার শরণার্থী শিবির। সুরের শিখায় জাগে এরিক ক্লেপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেল, রিঙ্গো স্টার। ম্যাডিসন স্কয়ার, ম্যাডিসন স্কয়ার, শ্রোতার সারিতে অগণন মুখ, ঝলমলে আলো,
আর সুউচ্চ দালান সেজেছে সেদিন ভিন্ন এক সাজে। মুক্তি পাগল তরুণ শিক্ষার্থী, ওয়াল স্ট্রিটের স্টক ব্রোকার, মেসির বিক্রয় কর্মী, কারখানার শ্রমিক, কবি, লেখক, শিল্পী, শিক্ষক, বুদ্ধিজীবী, পার্কের একাকী বেঞ্চ, ল্যাম্পপোস্ট, গলিত লাভার মতো গাড়ির হেডলাইট থেকে গড়িয়ে পড়া অবিরাম আলোর স্রোত, শরণার্থী, হিপ্পি, ভবঘুরে, সব মুখ এক হয়ে মিশে গিয়েছিল অন্য এক স্বরে। ম্যানহাটন কথা বলে উঠেছিল অভিন্ন সুরে, বাংলাদেশ, 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 বাংলাদেশ। তোমার জন্মের ঘোষণায় সুরেই সংগ্রামে লেখা হয়েছিল ঘুম ভাঙানিয়া গান, কনসার্ট ফর বাংলাদেশ। যত গৃহে জীবনের জয়ধ্বনি, ক্ষুধার অনলে পুড়ে শূন্য থালা হাতে বসে থাকা শিশুটির বেদনার্ত মুখ, পোস্টারে পোস্টারে শোভিত ম্যাডিসন স্কয়ার গার্ডেন। তুমিও আমার অভ্যুদয়ের সাথী, অগ্নিঝরা মার্চ, বিজয়ের ডিসেম্বরে মিশে আছে শিল্প সংহতির আরো একটি স্বর্ণালী দিন, রোদ ঝলসানো রোববার। ঘড়ির কাঁটাগুলো এমোড় ওফোড় হয়ে গেঁথে আছে দুপুর 2:30 থেকে রাত 8টায়। ম্যাডিসন স্কয়ার, ম্যাডিসন স্কয়ার, তুমি আমার রেসকোর্স, আমার পল্টন ময়দান, সেই সব অবিনাশী মুখ। যুদ্ধ যুদ্ধ দিনেই আমাদের মুক্তির আরেক ঠিকানা 1 আগস্ট 1971। তোমাদের সুরে সুরে কণ্ঠস্বরে বিশ্বময় আমারই বাংলাদেশ জাগে। বাংলাদেশ, 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 বাংলাদেশ। এই হচ্ছে আমাদের দেশ, যার জন্যে বাঙালি যেমন যুদ্ধ করেছে, পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা দেশের সেই যে লক্ষ লক্ষ শ্রোতা সেখানে এই যে নানা জন নানা সব কনসার্টে যোগ দিয়েছিলেন, যে সেগুলো বব ডিলান, বিলি প্রেস্টন, লিওন রাসেল, রিঙ্গো স্টার, তাদের সবাইকে অভিনন্দন জানাই। তাদের অনেককে আমরা হারিয়েছি এই সময়, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। আমরা এখন যাব আতিকের কাছে বোধ হয় নাকি? আতিক বলো, কি কবিতা শোনাবে? আমাদের মুক্তিযুদ্ধের বিজয় যখন একেবারে দ্বার প্রান্তে, সেই সময়ে হানাদার বাহিনী, রাজাকার, আলবদর, আলশামসদের সহযোগিতায় বাংলার সূর্য সন্তানদের হত্যার একটা নৃশংস নির্মম পরিকল্পনা করে এবং তারা সহস্রাধিক সূর্য সন্তান, মেধাবী সন্তানকে তারা হত্যা করে। এরকম একজন শহীদ বুদ্ধিজীবী ANM গোলাম মোস্তফা, তার সহধর্মিনীর বর্ণনায় আমাদের স্মৃতি 71 থেকে আমি পাঠ করব। তাকে যে যখন রাজাকার আলবদর আলশামস ধরে নিয়ে যায় ওই সময়ের বর্ণনাটি। এবং আমরা জানি যে আমরা এই করোনা কালের আমরা আমাদের অনেক গুণী অভিভাবককে হারিয়েছি এবং স্মৃতি 71-এর প্রধান সম্পাদনা যিনি করেছেন আমাদের মুক্তিযুদ্ধের গবেষক রশিদ হায়দার, উনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন এই সময়ের মধ্যে। তো আমি সব শহীদদের কে স্মরণ করছি এবং রশিদ হায়দার স্যারের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে স্মরণ করে আমি এটা পাঠ করছি। সেই রণাঙ্গনে যে চিঠিগুলো লিখেছিল সেই চিঠি থেকে কি বলছো? রণাঙ্গনে যে মুক্তিযুদ্ধের চিঠি, 71-এর চিঠি, সেটা দিয়ে করবে? এটা হলো শহীদ বুদ্ধিজীবীদেরকে যে ধরে নিয়ে যাওয়া হয়, এগুলোর কিছু পর্যায়ক্রমিক বর্ণনা। এটা বেলাল ভাই আপনার ইয়েতে আমরা একটা গ্রন্থনায় আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, ওখান থেকে আমি একটা বুদ্ধিজীবী দিবসে করেছিলাম, সেখান থেকে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, 10 ডিসেম্বর সারা রাত অভি চিৎকার করে বাড়ি মাথায় করছিল, কিছুতেই ঘুম পাড়ানো যাচ্ছিল না। মোস্তফাকে আঁকড়ে ধরে 9 মাসের অভি কেঁদে একাকার করছিল। আমরা বাড়ির শুদ্ধ সবাই অস্থির হয়ে উঠেছিলাম ওর কান্নায়, কিন্তু কোনো কারণও খুঁজে পাচ্ছিলাম না। কান্নাও থামানো যাচ্ছিল না। রাত 2টোর দিকে মোস্তফার কোলে ঘুমিয়ে পড়ল অভি, কিন্তু বিছানায় শোয়ানো গেল না তাকে।
মোস্তফার কোল থেকেও নামানো গেল না। মোস্তফা অভিকে বুকের উপর নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমরা সবাই ক্লান্ত হয়ে যার যার ঘরে শুয়ে পড়লাম। আমি অসুস্থ, আমার গর্ভে তখন আরেক সন্তান বেড়ে উঠছে। রাত 4টার দিকে আবার অভি কেঁদে জেগে উঠল। মোস্তফা তাড়াতাড়ি অভিকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায়। দূরে তখন আজানের শব্দ শোনা যাচ্ছে। তখনও অন্ধকার কাটেনি। অভির দাদা নামাজ পড়ার জন্য উঠেছেন। মোস্তফা বাড়ির লনে হেঁটে বেড়াচ্ছিল অভিকে কোলে নিয়ে, আর আমরা সবাই ঘুমে অচেতন। এমন সময় 12-13 জন লোক এসে বাড়ির দরজায় দাঁড়ালো, হাতে বন্দুক, পরনে ইউনিফর্ম। গেট খুলে দুজন বাড়ির ভেতর ঢুকে বারান্দায় দাঁড়ানো মোস্তফার বাবাকে জিজ্ঞেস করলো, এটা কি মোস্তফা সাহেবের বাড়ি? মোস্তফা কোথায়? এগিয়ে এলো মোস্তফা, কোলে অভি, বলল, আমি মোস্তফা। ওরা বলল, কাইন্ডলি আমাদের সাথে একটু আসুন, বাচ্চাকে রেখে আসুন, ভয়ের কিছু নেই, আমরা আপনাকে পূর্বদেশ অফিসে নিয়ে যাব, ওখানে আপনার আইডেন্টিটি কার্ডটা একটু পরীক্ষা করব। না, ওই মুহূর্তে ভয় পায়নি মোস্তফা। ও তো জানে সাংবাদিকদের কোনো ক্ষতি করবে না কেউ। আইডেন্টি কার্ডটি ওর পরনের পাঞ্জাবির পকেটেই ছিল। শুধু অভিকে বারান্দায় নামিয়ে দিয়ে চলে গেল মোস্তফা। আমাদের কারোর সাথে দেখা হলো না। আমাকে কেউ ডাকেনি। ঘুম ভেঙে শুনলাম মোস্তফাকে নিয়ে গেছে। সাথে সাথে মোস্তফার ছোট ভাই পূর্বদেশ অফিসে গেল তার খোঁজে। না, ওখানে মোস্তফাকে নিয়ে যায়নি কেউ। কেউ বলতে পারে না কোথায় নিয়ে যেতে পারে। এরই মধ্যে 10টা বাজার সাথে সাথে কারফিউ জারি হয়ে গেল। এক নাগাড়ে 1-2 ঘন্টা বিরতি দিয়ে কারফিউ চলল 15 তারিখ পর্যন্ত। মোস্তফার খোঁজ করা গেল না, হারিয়ে গেল, নিখোঁজ হয়ে গেল মোস্তফা। পরে শুনেছি সেদিনই তার পালিয়ে যাবার কথা ছিল। মোস্তফা চিরদিনের জন্য হারিয়ে গেল। মোস্তফার মেয়ে উর্মি জন্মের আগেই পিতৃহারা হলো। এরকম সহস্র গল্প অনেক তার একটি অনেক ঘটনা আছে। এমন অনেক ঘটনা আমরা জানি, এবং এবং যখন মুক্তিযুদ্ধ একেবারে শেষ দিকে, বিজয়ের কদিন মাত্র বাকি, মানে 2 দিন বাকি, সেই সময় নীল নকশা অনুযায়ী তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এবং একে একে ধরে নিয়ে গেছিল, এবং তাদেরকে এই দেশেরই আলবদর রাজাকার দোসররা তাদেরকে সাহায্য করেছিল। তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না তাদেরকে চিহ্নিত করা, কিন্তু এই পাকিস্তানি এই অপশক্তিকে, এই বর্বর যে হত্যাকারীদের, এবং এই আমাদেরই যারা আশপাশে ছিল রাজাকার আলবদর বাঙালি নামধারী এই নরপিশাচরা তাদেরকে ছিনিয়ে নিয়েছিল। তারা নিজেরাও জানে না যে কত বড় ভয়াবহ দুষ্কৃত কার্য, কত বড় ভয়ানক পৈশাচিক কাণ্ড করেছে। সেটা যদি জানতো তাহলে তার নিজের শেকড় বোধহয় উপড়ে ফেলত নিজেই, কিন্তু সেই বোধ তার ছিল না। লোভ, লালসা, অর্থ লালসা, ব্যক্তি লালসা তাদেরকে অন্ধ করে দিয়েছিল, যার বীজ আজও আছে বলেই এখনো পর্যন্ত আমাদের এই যে বঙ্গবন্ধুর যে জাতির যে স্বাধীনতার যে মুক্তি, যে রাষ্ট্রের স্থপতি, তার যে ভাস্কর্য, সেটা ভাঙার ধৃষ্টতা তারা অর্জন করে। এদেরকে উপড়ে ফেলতেই হবে, এবং আমাদের এই মুহূর্তে, এই সময়েও আমাদের এই স্বাধীন রাষ্ট্রেও ঘুমিয়ে থাকার কোনো অবকাশ নেই। আমাদেরকে জাগরিত হতে হবে এবং বুঝতে হবে এই অপশক্তি কি করে চলেছে, তা নইলে এই স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। আমি যাব শিখার কাছে। শিখা, বলো কি শোনাবে, কোন আবৃত্তি শোনাবে? আচ্ছা, তার আগে খুব চমৎকার একটি তথ্য আমাদেরকে দিয়েছেন হচ্ছে তোবারক ভাই। তোবারক ভাই বলছেন, তোবারক হোসেন সেই সিলেট থেকে, ওই অশেষ দে তুমি যে এই কবিতাটি পড়লে না পাকিস্তানের, সেই উনি বলছেন কবি ফয়েজ আহমদ ফয়েজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্পণ করে কবিতা লিখে কারাভোগ করেন। গোলাম জিলানী নামে এক রাজনৈতিক ব্যক্তিত্ব কারাভোগ করেন। তার কন্যা আসমা জাহাঙ্গীর মানবাধিকার নেত্রী হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছিলেন।
বিষয়গুলো আমরা জানি, অনেকেই অনেকের সেজন্যই বলা যে এই ঠিক এমনি ভাবে এই ফয়েজ আহমদ ফয়েজের বলিষ্ঠ কলমে অনেক অনেক শক্তিশালী লেখা এসছে এবং তার জন্য নির্যাতন তাকে ভোগ করতে হয়েছিল। এই তথ্যটি সবার জ্ঞাতার্থেই উনি জানিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এর সঙ্গে যুক্ত হয়েছেন বন্দী দুঃসময়েরই একজন নিয়মিত দর্শক এবং বন্দী দুঃসময়েরই একজন কর্মী সঙ্গে আছেন, থাকার কথা। আজকে তিনি তার ব্যক্তিগত কাজে কোথায় হারিয়েছিলেন, এই মুহূর্তে এসে বলছে শুনছি আর মুগ্ধ হচ্ছি। মুগ্ধ হওয়ার কোনো কারণ নেই, এত দেরি করে এলে তো অত মুগ্ধ হওয়ার কোনো কথা নয়, শুধুমাত্র বললে হবে না তো, ভালোবাসা অবিরাম আপনাদের জন্য, এই কথাও তারই কথা। তার সঙ্গে অনেক শ্রোতা আছেন, আহসানুল্লাহ তমাল আমাদের অত্যন্ত প্রিয় আবৃত্তি শিল্পী, সকলের জন্য শুভকামনা। তমাল, তোমাকেও শুভকামনা জানাই। তোবারক ভাই আরেকটি কথা বলছেন, বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য যে তালিকা তৈরি করা হয়েছিল তার একটি কপি রাও ফরমান আলীর অফিসে পাওয়া গিয়েছিল, বিজয়ের পর তার অফিসে। কতটা নীল নকশা অনুযায়ী এই হত্যাকাণ্ড চলেছিল সেই সময়। শিখা বলো, শিখার কবিতা শুনে, আবৃত্তি শুনি। আমরা বোধহয় একদম শেষ পর্যায়ে চলেছি এবং এই শেষ পর্যায়ের এই এই সারিতেই আমরা শেষ কবিতাগুলো শুনবো। শিখা শোনাও। আমি এবারে একটু শোনাতে চাচ্ছি শামসুর রহমানের অভিশাপ দিচ্ছি। না, আমি আসিনি না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, দুর্বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেঁটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপন জনেরই লাশ, দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেতে ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঁঝা বুলেটের বৃষ্টি ছড়ালে সব চুকে বুকে যাবে তা আমি মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি হেঁটে যেতে, ভাসতে নদীতে আর বনে বাদারে শয্যা পেতে নিতে, অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের। অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায় নিয়ত নিয়ত ব্যারাক বয়ে গলিত নাছর মৃতদেহ। অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে 10 হাত দূরে সর্বদাই। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুড়ে এক খণ্ড দড়ি। অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খ্যাপার মতো এ পাড়া ও পাড়া, নিজেরই সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ, পারবে না চিনতে কখনো। অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য, বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা প্রেতায়িত সেই সব মুখের উপর রুদ্ধ বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট। অভিশাপ দিচ্ছে, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই অভিশাপ নিয়েই এরা এই অপকর্ম করে যায় এবং এই অভিশাপের প্রেক্ষিতে আমরা পরবর্তীকালে জানি এই দেশে এই মাটিতেই তাদেরকে জীবন দিতে হয়েছিল এই অপকর্মের জন্য, তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল এবং এখনো পর্যন্ত অনেক অনেক আছে সেই ফাঁসির দড়ির সেই রায়ের পরেও তাদের পালিয়ে নানা জায়গায় তাদের পালিয়ে থাকতে হচ্ছে এই
মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, যে নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে যে জীবনযাপন করে, এর চেয়ে লজ্জার ঘৃণার জীবনযাপন আর কিছু হতে পারে না মানুষের জন্য। কিন্তু সেই বোধও কি তাদের আছে? কিন্তু আমরা দাবি করব সরকারের প্রতি, রাষ্ট্রের কাছে, যাদের এই বিচার হয়েছিল এবং যাদের আরো বিচার হবে, সবার সেই মোক্ষম সেই শাস্তি যেন অবশ্যই দণ্ড কার্যকর করা হয়, যেভাবেই পারা যায় তাদেরকে ধরে নিয়ে এসে, এটা আমরা আশা করব। আমরা যেতে চাই এখন কাজী মাহতাব সুমনের কাছে। সুমন, বলো। অনেক ধন্যবাদ। চমৎকার একটা সময় কাটলো, বন্দি দুঃসময় হলেও সুন্দর সব উজ্জীবিত কবিতা শুনলাম সবার কাছে। বেলায়েত ভাইকে অনেক ধন্যবাদ, এবং যারা যুক্ত আছেন, অশেষ দা, আতিকুজ্জামান মির্জা, শেখ হাসিন গুপ্তা, সবার সুন্দর পরিবেশনা শুনে মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ আমাদের চেতনার অংশ, এবং এই মুক্তিযুদ্ধের যে যে আকাঙ্ক্ষা থেকে আমরা, যার নেতৃত্বে, যার ডাকে, যেই মহান পুরুষকে আমরা নেতা হিসেবে ধারণ করে এই মুক্তিযুদ্ধটা করেছিলাম, এবং যাকে এখনো আমরা বাঙালির অনিঃশেষ অহংকারের প্রতীক হিসেবে জানি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি এই যে অশেষদা যেমন বলছিলেন যে কবির কোনো সৃজনশীলতার কোনো সীমানা হয় না, সত্য সুন্দর সবসময় সব জায়গায় একই থাকে। তো আমি এবার আমার আজকের এই আয়োজনের পরিবেশনা শেষ করব। শেষ পরিবেশনাটি হচ্ছে আমার আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, কবি অনিল সরকারের কবিতা। প্রাসঙ্গিক ভাবে আমি বলছি যে তিনি প্রয়াত হয়েছেন, তিনি একসময় ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ছিলেন। তো তিনি সেই সময় যখন আমাদের দেশে মানে বিরুদ্ধ যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তিদের গাড়িতে জাতীয় পতাকা আছে, সেই রাজাকারদের গাড়িতে, ওই সময় তিনি একবার বাংলাদেশে এলেন। আমার সঙ্গে তখনই ওনার পরিচয় হলো। তো উনি একটি অনুষ্ঠানে, যা হয় রাষ্ট্রীয় সফরে এসে সেই ধরনের প্রশ্ন বা সেই ধরনের ইয়ের মধ্য দিয়ে উনি এক ধরনের নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছিল, উনি সত্যটা বলতে পারছেন না। তো উনি সার্কিট হাউসে গিয়ে, ওনার সঙ্গে সৌভাগ্যক্রমে আমি তখন ছিলাম, উনি ওনার পেটটা বের করে একটি কবিতা লিখলেন। বললেন যে সুমন, বিকেলে যে নাগরিক সম্বর্ধনা হবে, তুমি কি কবিতাটা পড়তে পারবে? আমি বললাম হ্যাঁ, আমি পড়বো। তো আমি ওই কবিতাটা খুলে দেখি যে বঙ্গবন্ধু এবং ভারতের ভূমিকা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এরকম নিয়ে উনি একটি কবিতা লিখেছেন। কবিতাটির শিরোনাম হচ্ছে বাংলার বাঘ। আমি কবিতাটি বহুবার বহু মঞ্চে তখন থেকে আবৃত্তি করছি গত 15-16 বছর। আজকের এই আয়োজনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে আমার পরিবেশনাটি শেষ করছি। বাংলার বাঘ কবিতাটি উচ্চারণের মধ্য দিয়ে, কবি অনিল সরকারের কবিতা। এখানে মাটিও কথা বলে সমুদ্রের মতো, এখানে মাটিও কথা বলে সমুদ্রের মতো, সমুদ্র গর্জন করে বজ্রের ভাষায়, গর্জন করে মেঘমালা, বাতাস, এমনকি বৃক্ষমালাও। সেদিনই শুরু হয়েছিল গর্জন, প্রতিবাদী চিৎকার। যেদিন রক্ত স্নাত রমনার কৃষ্ণচূড়া গাছ ফুলের আগুন জেলে আকাশকে দিয়েছিল রক্ত অঞ্জলি, আর মাটিকে বলেছিল, হে জননী, হে জননী, তুমি গর্ভবতী হও এই আগুনকে সাক্ষী রেখে। শহীদের খুনে রাঙা মাটির গৃহে জন্ম নিল একটি ভ্রূণ মহান 21শে ফেব্রুয়ারি। মাটির কাছে একটি রক্তাক্ত প্রতিশ্রুতি দিনে দিনে বড় হলো, স্বপ্ন হলো, বৃক্ষ হলো, সমুদ্র হলো, ঝড় হলো, শেখ মুজিবের কণ্ঠস্বর হলো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি, প্রতি বিন্দু সমুদ্র, প্রতিটি উদ্ভিদ, প্রতিটি মানুষ কথা বলে বজ্র কণ্ঠে। সেই থেকে সংগ্রাম শুধু সংগ্রাম, এবং এই সংগ্রামে মৃত্যুর গর্জন বাজে সঙ্গীতের মতো। তাই এমন যুদ্ধে 30 লক্ষ দেশপ্রেমিক দান করেন প্রাণ, 2 লক্ষ বীরাঙ্গনা দান করেন ইজ্জত, প্রতিবেশী দেশে 1/2 লক্ষ জওয়ান বলি দেন প্রাণ। এমনকি
শেখ মুজিব আত্মবলি দেন ঘাতকের হাতে। এখানে মাটিও কথা বলে সমুদ্রের মতো, সমুদ্র গর্জন করে বজ্রের ভাষায়, গর্জন করে মেঘমালা, বাতাস, এমনকি বৃক্ষমালাও। কারণ কারণ একটি রয়্যাল বেঙ্গল টাইগার জন্ম নিয়েছে এখানে, এই ভূমিতে, নাম তার বঙ্গবন্ধু শেখ মুজিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চমৎকার, সত্যিকার অর্থে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারে জন্মেছিলেন যিনি পৃথিবী জোড়া, তিনি নিজেই তার কর্মকাণ্ডে, তার ভাষণে সেই অধিকারকে প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই কারণেই পৃথিবীময় বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে একজন নায়ক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং যার ভাষণ, সেই ভাষণে ছিল এক একটি কবিতা, এক একটি মহাকাব্য। তার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা এবার যেতে চাই অশেষদের কাছে, কবি অশেষ দে পশ্চিমবঙ্গ থেকে, তার শেষ পরিবেশনা শুনবো। এত সুন্দর সুমন ভাইয়ের যে আবৃত্তি, অত্যন্ত সুন্দর বলিষ্ঠ উচ্চারণ, মোহিত হয়ে শুনছি। এবং শিখা, আমাদের আতিকুজ্জামান সাহেব, সবাই রয়েছেন। বেলায়েতের যে কবিতাটি বেলায়েত পড়লো, আমি তো মুগ্ধ হয়ে শুনছি। আমি আজকে বললাম যে একটু পাঠ করার চেষ্টা করছি, তো আমার শেষ নিবেদনে চলে যাচ্ছি। নিবেদনে যাওয়ার আগে যেটা বলার আরেকবার, তোমার এত বিনয়ের অবকাশ করে নেই, বিনয়ের অবতার হওয়ার কোনো দরকার নেই। তোমার কবিতা আমাদের মুগ্ধ হয়ে আমরা শুনলাম এতক্ষণ, এবং আমাদের দর্শক শ্রোতারাও শুনেছেন, এবং সবাই অত্যন্ত অত্যন্ত ঋদ্ধ হয়েছে শুনে। আমরা সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। বলো। আমার এটা বড় পাওয়া যে এই মানুষগুলোর সাথে এক প্ল্যাটফর্মে বসে এই অনুষ্ঠান করতে পারছি। সবচেয়ে বড় কথা যেটা, যে মানুষটিকে দেখার সৌভাগ্য হয়নি, সেই মানুষটির প্রতি আমি শ্রদ্ধা জানাতে পারছি এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে দেশের বরেণ্য শিল্পীরা রয়েছেন এবং যারা সংস্কৃতি প্রবণ মানুষ, সংস্কৃতি মনস্ক মানুষ, যারা যে কোনো দেশের উন্নতিতে, যে কোনো দেশের ভালো শুভ কাজে নিজেদেরকে নিয়োজিত করেন তাদের সৃজনশীলতার মাধ্যমে। সেই মানুষগুলোকে পাশে পেয়ে আমার সামান্য লেখনী এবং আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে বলতে পারি যে বাংলাদেশের মানুষ যারা বাংলা ভাষায় কথা বলেন, যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন, তাদের সঙ্গে এই যে বন্ধুতা, এই যে মনের মিলন, এক আত্মার আত্মীয় হয়ে উঠতে পেরেছি, সেটা কিন্তু এই ভাষার জন্যই। এবং যদিও আজকে একটা ভিন্ন রাষ্ট্র বলে মনে করা হচ্ছে, সেটা একটা নিয়ম, রাজনীতি বলুন যাই বলুন, কিন্তু দুটি দেশের মানুষের মধ্যে যে হৃদ্যতা আজও রয়ে গেছে, সে খাদ্যে বলুন, ভাষায় বলুন, আন্তরিকতায় বলুন, প্রতি মুহূর্তে প্রতিফলিত হয়। আমরা সেই মানুষগুলোকে আবারও শ্রদ্ধা জানাই, যে মানুষগুলো এই বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করার জন্য শহীদ হয়েছেন, তাদের জীবন বলিদান দিয়েছেন, তাদের প্রতি। এবং পরম শ্রদ্ধেয় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম, যে যিনি একটি দেশ, একটি জাতিকে পৃথিবীর বুকে তুলে ধরেছেন এবং একটি নতুন রাষ্ট্রের নতুন সম্ভাবনার জন্ম দিয়েছেন। তো আমার দুটি ছোট ছোট কবিতা একসাথে পড়ে নিচ্ছি। প্রথম কবিতা বাংলাদেশ। ওই যে বলছিলাম বিভিন্ন দেশের কবিরা তারা লিখেছেন, সেই রকম একটি কবিতা, বাংলাদেশ, অমিয় চক্রবর্তীর কবিতা। কল্যাণীর ধারাবাহী যে মাধুরী বাংলা ভাষায় গড়েছে আত্মীয় পল্লী, যমুনা পদ্মার তীরে তীরে রূপলি জলের ধারে আম জাম নারিকেল ঘেরা, আমন ধানের খেতে শ্রুতিময় তারি অন্তর্লীন। বাণী শোনো প্রাত্যহিক বহু মিশ্র প্রাণের সংসারে, সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী। কোরআনে পুরাণে শিল্পে পালা পার্বণের ঢাকে ঢোলে আউল বাউল নাচে, পুণ্যাহের সানাই রঞ্জিত। রোদ্দুরে আকাশ তলে দেখো কারা হাটে যায়, মাঝি পাল তোলে তাঁতি বনে, খড়ে ছায়া ঘরের আঙনে মাঠে মাঠে।
শ্রমসঙ্গী, নানা জাতি ধর্মের বসতি, চিরদিন বাংলাদেশ। ওরা কারা? বুনো দল ঢোকে এরই মধ্যে। থামাও, থামাও স্বর্ণশ্যাম, বুক চিরে অস্ত্র হাতে নামে শান্ত্রী কাপুরুষ। অধম রাষ্ট্রের রক্ত পতাকা তোলে, কোটি মানুষের সমবায়ী সভ্যতার ভাষা এরা রদ করবে ভাবে। মরু পশু মারির অন্ধতা ঝড়ে হানে অসহায় নরনারী। অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্ন স্তূপে দূরের উল্লুক বাঁধে কেল্লা। পারবে না, পারবে না পাপাশ্রয়ী পরজীবী যতই লুণ্ঠন করে শস্য পাট পণ্য, ঘরে ঘরে ছড়ায় অমেয় শোক। ধর্মনাশ, হিন্দু মুসলমান বাংলার বাঙালি তত জানে জন্ম মৃত্যুর বন্ধনে অভিন্ন আপন সত্তা। লক্ষ লক্ষ হা ঘরে দুর্গত ঘৃণ্য যমদূত সেনা এড়িয়ে সীমান্ত পারে ছোটে, পথে পথে অনশনে অন্তিম যন্ত্রণা, রোগে ত্রাসে সহস্রের অবসান। হন্তারক বারুদে বন্দুকে মূর্ছিত মৃতের দেহ বিদ্ধ করে হত্যা ব্যবসায়ী। বাংলাদেশ ধ্বংসকাব্যে জানে না পৌঁছলো জাহান্নামে জন্মে। বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে। আমার শেষ নিবেদন বন্ধু প্রেমেন্দ্র মিত্রের কবিতা। সবিস্ময়ে মুখ তোলো, মেলে ধরো বিহ্বল হৃদয়। সর্বোত্তম মহিমায় মানুষকে দেখো, কেমন সে আশ্চর্য মানুষ। শক্তিমত্ত দম্ভস্ফীত অনন্য একক, নয় সে তো আপনার স্বাতন্ত্র্যে সুদূর হিমগিরি। বারবাগ্নি অথবা ভয়াল, তোমার আমার পথে বুকে নিয়ে যেখানে যা ক্ষত, সকলের সব অশ্রু দুটি চোখে নিয়ে সেই সব জনতার ধূলিলিপ্ত সাথী। তবু তবু সেই সামান্য মানুষ যেখানেই হেঁটে চলে যায়, কল্লোলিত ইতিহাস পায়ে পায়ে জানে, অন্ধ মন আলো পায়, স্পর্শে তার ছিঁড়ে যায় সত্য অলিক দলিতের সমস্ত শৃঙ্খল। শতাব্দীর নাদিরেরা ক্রূর গর্ভোদ্ধত, তারই দৃষ্টিপাতে ক্রুন্ন নতফনা, সে শুধু বাড়ায় যেই হাত। শুদ্ধ এক ভাবিকাল অমল প্রীতির, এ পঙ্কিল সময়ের স্রোত ঠেলে যেন মেলে ধরে আর এক প্রভাত। নানা পরিচয় আসে, কত যুগ কত দেশ ভিন্ন নামে, তবু শোনে তার একই কণ্ঠস্বর। আজ শুধু আমাদেরই মাঝে মুগ্ধ মন জানে, নাম তার বন্ধু মুজিবর, নাম তার বন্ধু মুজিবর। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। অসিতদা, তোমার শেষ নিবেদনে আমরা তোমাদের শ্রদ্ধা জানাই, তোমাকে ভালোবাসা জানাই, এবং শেষ স্বরেও যখন তুমি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে উচ্চারণ করলে, সত্যিকার অর্থেই তাকেই স্মরণ করতে হয় আমাদের প্রতি মুহূর্তে প্রতিনিয়ত। এবং এই যে বললে পঙ্কিল কাল, এই উত্তরে নতুন সূর্য উদিত হবেই, আমরা কিন্তু সেই প্রভাতের অপেক্ষায় আছি। আমরা সেই প্রভাতের অপেক্ষায় আছি। এই বর্তমান সংকটকালকে যেমন পেরুতে হবে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, ঠিক তেমনি মানুষের শ্রেষ্ঠ যেই সাম্প্রদায়িক চেতনার বিষবাষ্পে জর্জরিত হয়ে আছে দেশের মানুষ, সেটাও আমরা উঠতে যাব, এই আমাদের সুদৃঢ় বিশ্বাস। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আতিক তুমি কি একটু কিছু শোনাবে? যদি শোনাও ছোট্ট করে একটু শুনি, শোনার পরে তোমার একটু বার্তা নিয়ে সবার কাছে আমি একটু শেষ বার্তায় যাব। তুমি বলো কিছু, কি একটা ছোট্ট করে কোনো কবিতা শোনাতে পারলে ভালো হয়, বলো। কিছু শোনাবে তুমি? জি জি, আমি শোনাতে পারি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা, ৭২-এর সংবিধানের মূল স্তম্ভ যাই বলি, আমরা চেয়েছিলাম যে আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ, অর্থনৈতিক সমৃদ্ধিপূর্ণ বাংলাদেশ। কিন্তু আমরা দেখি যে গুটি কয়েক মানুষ তারা আসলে আমাদের এই সম্প্রীতি এবং আমাদের
গণমানুষের মুখের খাবার কেড়ে নিয়ে তারা সম্পদের পাহাড় করছে। আমরা ক্যাসিনোর নামে দেখেছি, ইভেন করোনার সময়ও আমরা দেখেছি যে করোনার চিকিৎসা নিয়ে যখন সমস্ত দেশ এটাকে একটা যুদ্ধ হিসেবে নিয়েছে, তখনও তারা এই সম্পদ তৈরি করার। তো এই প্রেক্ষাপটে আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ইস্তেহার অনেক বড় একটা কবিতা, কিন্তু তা একদম শেষ অংশ যেখানে গুটি কয়েক মানুষের কে প্রতিহত করার আহ্বান আছে, ওই অংশটি আমি একটু ইয়ে করব, আবৃত্তি করব। হ্যাঁ, শোনাও। আমাদের স্বপ্নের জীবনে যাবার পথ আটকে আছে সামান্য কিছু মানুষ। অস্ত্র আর সেনা ছাউনিগুলো তাদের দখলে। সমাজ পরিচালনার নামে তারা এক ভয়ঙ্কর কারাগার তৈরি করেছে আমাদের চারপাশে। তারা ক্ষুধা দিয়ে আমাদের বন্দী করেছে, তারা বস্ত্রহীনতা দিয়ে আমাদের বন্দী করেছে, তারা গৃহহীনতা দিয়ে আমাদের বন্দী করেছে, তারা জুলুম দিয়ে আমাদের বন্দী করেছে, বুলেট দিয়ে বন্দী করেছে। তারা সবচেয়ে কম শ্রম দেয় আর সবচেয়ে বেশি সম্পদ ভোগ করে। তারা সবচেয়ে ভালো খাদ্যগুলো খায় আর সবচেয়ে দামি পোশাকগুলো পরে। তাদের পুরুষদের শরীর মেদে আবৃত কদাকার, তাদের মেয়েদের মুখের ত্বক দেখা যায় না, প্রসাধনে ঢাকা। তারা আলস্য আর কর্মহীনতায় কাতর, কুৎসিত। তারা আমাদের জীব কেটে নিতে চায়, তারা আমাদের চোখ উপড়ে ফেলতে চায়, তারা আমাদের মেধা বিকৃত করতে চায়, তারা আমাদের শ্রবণ বধির করে দিতে চায়, তারা আমাদের পেশিগুলো অকেজ করে দিতে চায়, আমাদের সন্তানদেরও তারা চায় গোলাম বানাতে। একদা অরণ্যে যেভাবে অতিকায় বন্য প্রাণী হত্যা করে আমরা অরণ্য জীবনে শান্তি ফিরিয়ে এনেছি, আজ এই সব অতিকায় কদাকার বন্য মানুষগুলো নির্মূল করে আমরা আবার সমতার পৃথিবী বানাবো, সম্পদ আর আনন্দের পৃথিবী বানাবো, শ্রম আর প্রশান্তির পৃথিবী বানাবো। আমরা আবার সমতার পৃথিবী বানাবো, আমরা সমতার পৃথিবী বানাবো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আতিক। সত্যিকার অর্থেই আমাদের স্বপ্ন একদিন না একদিন এই সমতার পৃথিবী গড়বেই, হবেই, এবং এই আমাদের উত্তর প্রজন্মের দ্বারাই, তাদের নিরলস কাজের দ্বারাই, বুদ্ধিমত্তার দ্বারাই, কর্মকাণ্ডের দ্বারাই গড়ে উঠবে পৃথিবী মানুষের বাসযোগ্য, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, কিছুই থাকবে না। সমাজ প্রগতিশীল, উত্তরোত্তর এগিয়ে যাবেই, এটাই হচ্ছে কামনা, পৃথিবীর ইতিহাস তাই বলে। কিন্তু আমরা কি পিছিয়ে যাব? যাব না। এই আজকে যে যুগে আমরা বাস করছি, আজকে এই যে আমরা অনলাইনে যুক্ত হয়ে আজকে যেভাবে অনুষ্ঠান করছি, এ ধারাও কিন্তু তাই বলে, পিছিয়ে যাওয়ার সেই অবকাশ নেই। ইতিহাস তাই বলে, আমাদের প্রযুক্তি তাই বলে। সুতরাং মানুষ এগিয়ে যাবেই। অপশক্তি, কায়েমি স্বার্থবাদীরা যতই রশি টেনে ধরুক না কেন, সে রশি ছিঁড়বেই। আমাদের আজকে এই সঙ্গে শেষ বেলায় অনেকে বন্ধুরা যুক্ত হয়েছেন। তুমি যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সেই কবিতাটি শোনালে, এই ইশতেহার কবিতার মধ্যে কিন্তু পুরো বাঙালির পরিচয়টা চলে আসে, আমাদের আন্দোলন চলে আসে সমস্ত, এবং শেষ বেলা যে বার্তাটি, যে সারাংশটি তুমি বলে, তার জন্য তোমাকে অভিনন্দন জানাই। রুদ্রদাকে আমরা অনেক অল্প সময় হারিয়েছি সেটা। আর অশেষদা, তুমি একটি কথা বলছিলে, আমাদের নেতার কথা বলছিলেন, তাকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু তার এই লেখনীর মাধ্যমে, কথার মাধ্যমে তার একটি পরিচয় আমরা পাই, এবং সেটা আমি নিজেকে ধন্য মনে করি। আমি তাকে দুবার দেখার সৌভাগ্য অর্জন করেছিলাম 32 নম্বর বাড়িতে। আমি তখন কৈশোরকাল পেরুচ্ছি, সেই সময়ে, তখন আমি নবম শ্রেণীতে পড়ি, সেই সময়ে আমি তখন করেছিলাম 1973 সালে। তখন আমি নবম শ্রেণীর ছাত্র, 74 সালে যখন আমি নবম শ্রেণীর ছাত্র, সেই সময়ে আমি বঙ্গবন্ধুর বাড়িতে দুবার গিয়ে, এবং তাকে আমি দেখেছিলাম যে তিনি এরকম হাতাওয়ালা গেঞ্জি পরতেন এবং লুঙ্গি পরতেন, সেই বেশেই তাকে 32 নম্বরের দোতলার বারান্দায় বসা দেখে, এবং পাইপ হাতে খাচ্ছিলেন। সেই সময় আমার সঙ্গে অনেক ছেলেমেয়েরা স্কুল থেকে যাওয়া হয়েছিল নেতাকে দেখার জন্য, দুবার সেই সৌভাগ্য হয়েছিল। তার প্রতি শ্রদ্ধা জানাই। সেই থেকে ওই স্মৃতিগুলোই আমার খুব ভাসে, এবং তার সঙ্গে 15ই আগস্টের সেই ভয়াবহ স্মৃতিটি আমার অত্যন্ত দগদগে ঘা হয়ে আছে আমার জীবনের শরীরে। যাই হোক, আমাদের সৈয়দ রকিব আহমেদ লন্ডন থেকে যুক্ত হয়েছে, আমাদের বন্ধু রকিব ভাই,
তোমাকে পেয়ে আজকে খুব ভালো লাগছে। দীর্ঘদিন যোগাযোগ নেই, কিন্তু আমরা এই ফেসবুকের কল্যাণে হয়তো পাই। আজকে তোমাকে পেয়ে ওয়েল ডান বেলায়েত অ্যান্ড এভরি ওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়েছে, সেই জন্য তোমাকে অভিনন্দন জানাই। খুব ভালো থেকো। ওইদিকে যুক্তরাজ্যের অবস্থাও খুব ভালো নয় জানি, সেখানে শুনছি আবারও নতুন করে আক্রান্ত হচ্ছে অনেকেই, এবং সেখানে তোমরা আছো, আমার অনেক অনেক তোমাদের মতো অনেক প্রিয়জন স্বজন আছে, সবার জন্যই উদ্বিগ্ন আছে, সবার জন্য কামনা করি সবাই ভালো, সবার জন্যই আমরা শুভকামনা করি। আমরা যেন এই সময়টাকে উতরে যেতে পারি এই শেষবারের শুভবার্তা তোমার যদি মানে দর্শকদের উদ্দেশ্যে বলো। আমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ সুমন। হ্যাঁ বেলাল ভাই, একবার আপনি একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন মনে হয়, হ্যাঁ বলো। না, আর আজকে এত চমৎকার আয়োজন দিয়ে তাই আমি ভাবছিলাম যে বন্দির দুঃসময়, এটা আসলে আমরা যারা সমমনা যে মানুষগুলো শুধু এখন আমরা আছি, আমাদের অতীতে যারা ছিল, আমরা এই পরম্পরাটা বহন করি, এবং আমাদের পরবর্তী প্রজন্ম কেউ না কেউ এই পরম্পরাগুলো বহন করেই যাবে। তাই জীবনানন্দের সেই লাইনটি, একটি কবিতার দুটো লাইন উচ্চারণ করে আমি আমার কথা শেষ করতে চাই। এটা চলবে, আমরা চলেছি যারা আচ্ছন্ন আধার ঠেলে, যেতে হবে আরো দূর, দূরতর কুলে। এইটুকুই আমার বলার। অনেক অনেক ধন্যবাদ। অশেষদা বলো, তুমি কিছু বলবে? একবারে শেষ পর্বে এসে যেটি বলার, যে যে মানুষগুলি আমাদের সাথে এতক্ষণ রয়েছেন সারা বিশ্ব জুড়ে এই অন্তর্জালের মাধ্যমে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, এবং এমন একটি সুন্দর আয়োজন এই বন্দি দুঃসময়ে বেলায়েত যেভাবে পর্বের পর পর্ব, এটা 23তম পর্ব করে চলেছে, যার মাধ্যমে যে এই বন্দি দুঃসময়ের যে করুণ অবস্থা এবং সারা বিশ্ব জুড়ে যে আতঙ্ক, মানুষের মন ভারাক্রান্ত, মৃত্যুর মিছিল চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বন্দি দুঃসময় মানুষের মনে সাহস, প্রেরণা যোগাবে এবং শুভ বুদ্ধির উদ্রেক হবে, এই আশা করি। সকলকে আবারও নববর্ষ, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা, বড়দের শ্রদ্ধা, অভিনন্দন। একটু ঝামেলা করছে এখানে, এই শেষ বেলায় ঝামেলা। ছোট্ট করে শুনি, শিখা তুমি কিছু বলো, একদম 2 লাইনে কিছু বলো, কারণ একটু ঝামেলা হচ্ছে আর কি, আমি বুঝতে পারছি। হ্যাঁ বলো, একটু আমার মনে হয় তুমি বলতে থাকো, এখানে ঝামেলা হচ্ছে, আমি ঝামেলাটাকে আসুক। আমরা আমাদের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে আছি। আমি সবার প্রতি আহ্বানটা জানাচ্ছি সুকান্তের 2টি কবিতার লাইন দিয়ে। বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নেক দুর্বৃত্ত। মূঢ় শত্রুকে হানো, স্রোত রুখে তন্দ্রাকে করো ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু সমস্যা হচ্ছিল, সেই কারণেই আমি আবার করছিলাম। বন্ধুদের সময় আমরা বলো, আমরা যে বন্ধুদের সময়টা আমরা যে করে আসছি, আজকে যে পর্বগুলো এতদিন ধরে করে আসছি, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের উচ্চারণের মধ্য দিয়ে আমরা আমাদের শিল্প সাহিত্যকে ধরে রাখছি, আমাদের উচ্চারণের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের 71, 52, 69 সমস্ত কিছু যে আমাদের ঐতিহ্য, আমাদের যে লড়াই, এই লড়াই সংগ্রামকে বেগবান করছি। এটাই আমার আহ্বান সবার প্রতি, এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এতক্ষণ আমাদেরকে শুনেছেন, আমাদের সাথে ছিলেন, সবার প্রতি। এবং আগামী অনুষ্ঠান দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। বন্দিদের সময় আমাদের নিয়মিত একটি অনুষ্ঠান, এবং বেলায়েত ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অশেষ দা ছিলেন আমাদের সবার প্রিয়, মাহতাব ভাই ছিলেন, এবং আমাদের সাথে আছেন আমাদের এই বন্ধু আতিক ভাই।
সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি জানাই, এবং তোমার এর সঙ্গে যারা আরো যুক্ত ছিলেন, দর্শক শ্রোতা, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে আছেন, এবং আমি জানি বন্দি দুঃসময় প্রতি পর্বে আপনারা থাকেন। এই যে প্রাণিত করেন তার জন্য কৃতজ্ঞতা, কারণ আমাদের এই যোগাযোগ হবার এটাই বোধহয় একমাত্র মাধ্যম এখন। এই জন্যই আমরা দূরকে করি নিকটতর বন্ধু, সেই কবিতার সঙ্গে বলতে হয়। যাই হোক, আবারও আমি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই যারা যারা যুক্ত আছেন, আগামীতেও হবেন। একটি কথা বলে শেষ করতে চাই। আজকে আমরা মুক্তিযুদ্ধের কবিতার আবৃত্তি করেছি। যেসব শিল্পীরা, যে বন্ধুরা, বরণীয় শিল্পীগণ দেশের বাইরের যুক্ত হয়েছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালেই নয় আবারও, কারণ তারা দীর্ঘক্ষণ চেষ্টা করেছেন এবং মুগ্ধ করেছেন আমাদের, অন্তত আমাকে মুগ্ধ করেছেন, বন্দি দুঃসময়কে কৃতজ্ঞতায় আবিষ্ট করেছেন, এত চমৎকারভাবে পরিবেশন করেছেন সেই সময়ের। আর মুক্তিযুদ্ধের কবিতার আবৃত্তি শুনতে গেলেই মনে হয় সেই সময়ের ছবিগুলো ভেসে ওঠে, সেই সময়ের অত্যাচারের ছবি, নিগৃহীত ছবি, এবং সেই চেতনার ছবি চলে আসে, যার দরুন যা আমাদের সঙ্গে শরীরে অস্থি মজ্জায় একেবারে মিশে আছে। এবং এই সময়ের এই বলয় তো বটেই। সেই সময়ে যে কথাটি শুরুতে বলেছিলাম, মুক্তিযোদ্ধারা ৭২-এ যখন বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করতে গেলেন, তারই ডাকে তিনি যখন বললেন অস্ত্র সমর্পণ করা মুক্তিযোদ্ধা ভাইদের, তখন তারা উচ্চারণ করেছিলেন, হয়তো কেউ কণ্ঠস্বরে নয়, কিন্তু অন্তর্গত ভাবে, নিজের নিবিষ্ট মনে, প্রগাঢ়তায়, শক্তিমত্তায় বলেছিলেন যে কোনোদিন যদি আবার আসে দুর্দিন, সেদিন আবার এই অস্ত্রকে হাতে তুলে নিতে হবে, আবার যুদ্ধে নামতে হবে। তেমনি একটি কবিতা হেলাল হাফিজের অস্ত্র সমর্পণ। এই ছোট্ট কবিতাটির মধ্যে যে বাংময় হয়ে আছে, যে বাণী, যে দৃঢ়তা, যে প্রতিজ্ঞা, সেই কবিতাটিকে স্মরণ করতে চাই। মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা মা বোন যাদের সম্ভ্রমহানি হচ্ছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং তাদের স্বপ্ন বৃথা যাবে না এই বলে আজকের বন্দি দুঃসময়ের সমাপ্তি টানবো এই আবৃত্তির মাধ্যমে। হেলাল হাফিজের অস্ত্র সমর্পণ। মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার, ৯ মাস বন্ধু বলে জেনেছে তোমাকে, কেবল তোমাকে। বিরোধী নিধন শেষে কতদিন অকারণে তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার, কতবার মনে আছে। আমার জ্বালার বুক তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ। আমাদের ভালোবাসা মুহূর্তে লুপে নিত অত্যাচারী শত্রুর নিঃশ্বাস। মনে পড়ে তোমার কঠিন নলে তন্দ্রাতুর কপালের মধ্যভাগ রেখে, বুকে রেখে হাত, কেটে গেছে জঙ্গলের কত কালো রাত। মনে আছে, মনে রেখো সেই সব প্রেম ইতিহাস। অথচ তোমাকে আজ সেই আমি কারাগারে সমর্পণ করে ফিরে যাচ্ছি ঘরে, মানুষকে ভালোবাসি বলে। যদি কোনোদিন আসে আবার দুর্দিন, যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে, ভেঙে সেই কালো কারাগার আবার প্রণয় হবে মারণাস্ত্র, তোমার আমার, তোমার আমার। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, আবার যুক্ত হব। শুভরাত্রি।